0.001% অর্থাৎ 0.001% গাফিলতিও মেনে নেওয়া হবে না। পড়ুয়াদের কঠোর পরিশ্রমকে আমরা কোনোভাবেই অবহেলা করতে পারি না। 2024 সালের নিট ইউজিসি প্রবেশিকা পরীক্ষা নিয়ে এনটিএ কে এমন কড়া বার্তা দিলেন আজ মাননীয় সুপ্রিম কোর্ট। 24,06,079 জন পরীক্ষার্থী এবছর নিট ইউজিসি পরীক্ষায় বসে। 4 জুন প্রকাশিত হয় ফলাফল। তার ঠিক 1-2 দিন পর থেকে শুরু হয় ফলাফল নিয়ে নানান গুঞ্জন, শুরু হয় বিতর্ক। রেকর্ড সংখ্যক 67 জন পরীক্ষার্থী পায় ফুল নাম্বার, অর্থাৎ 720-তে 720। অনেকেই পায় 719, 718। সেখান থেকেই সন্দেহের দানা বাঁধে, ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। এনটিএ জানায় গ্রেস নাম্বার দেওয়া হয়েছে। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। মাননীয় আদালত এনটিএর জবাব চেয়ে পাঠান। তারপরেই নড়ে চড়ে বসে এনটিএ। এদিকে নিটের কাউন্সেলিং আগামী 6 জুলাই শুরু হবার কথা রয়েছে। অন্যদিকে গ্রেস নাম্বার বাতিল করে আগামী 23 জুন 1563 জন পরীক্ষার্থীর আবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তাতে কি সমস্যার সমাধান হবে? প্রশ্ন ফাঁসের যে অভিযোগ উঠেছে তা কতটা সঠিক? প্রথমে গ্রেস নাম্বার দেওয়া এবং পরে তা বাতিল করা কতটা যুক্তিপূর্ণ? এত কিছুর পর যোগ্যরা কি যোগ্য সুযোগ পাবে? চলুন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। নিট বিতর্ক নিয়ে একটি বিশেষ টক শোতে আজ এই মুহূর্তে আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ, বিজ্ঞান কর্মী প্রদীপ্ত রায়। স্বাগত প্রদীপ্ত বাবু আপনাকে আজকের অনুষ্ঠানে। প্রথম, নিট নিয়ে এত বিতর্ক এবং এখন যেটা শোনা যাচ্ছে যে আবার রি এক্সাম হবে, রি এক্সামের কথা জানিয়েছে এনটিএ। এতে কি সমস্যার সমাধান হবে বলে মনে হয় এবং যোগ্যরা কি সত্যি যোগ্য সুযোগ পাবে, ন্যায় পাবে? রিটেস্ট হবে এরকম এখনো কোনো কিছু ঘোষণা হয়নি। হওয়ার সম্ভাবনা আছে এরকম বলা হয়েছে, যেহেতু কোর্ট আজকে বলছে, সুপ্রিম কোর্ট আজকে বলেছে যে 0.001% সম্ভাবনা যদি থাকে কোনো গাফিলতি হয়েছে বা কোনো বিচ্যুতি হয়েছে, সেটাও বিবেচনায় আনা দরকার। আচ্ছা, সে যদি হয় তাহলে তো আর 0.001% গাফিলতি হয়নি, অনেক বেশি গাফিলতি হয়েছে, ক্রমশ প্রকাশিত হচ্ছে। সেক্ষেত্রে তো রিটেস্ট হওয়ার দিকেই যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক দেরি হয়ে যাচ্ছে। কারণ নিট হয়েছিল, পরীক্ষাটা হয়েছিল মের 5 তারিখ, 17 তারিখ সেটা কোর্টে গেছে বিষয়টা। গোলমাল ধরা পড়েছিল নিটের, তৎক্ষণাৎ গোলমাল ধরা পড়েছিল 6-7 তারিখ থেকেই কিন্তু এই বক্তব্যগুলো উঠে আসছিল যে কিরকম অনিয়ম হয়েছে নিটে। কিন্তু 17 তারিখ কিন্তু কোর্ট স্থগিতাদেশ দেয়নি। তারপর 4 তারিখ তড়িঘড়ি নিটের রেজাল্ট বেরিয়ে গেল, যেটা 14 তারিখ বেরোনোর কথা ছিল, 14 জুন বেরোনোর কথা ছিল, সেটা 4 তারিখ বেরিয়ে গেছে। এবং দেখা গেছে কি এত গোলমাল থাকা সত্ত্বেও আরো দেরি হওয়ার কথা, বরং 14 জায়গায় পিছিয়ে যেতে পারে। কারণ স্ক্রুটিনি করার ব্যাপার আছে, টেবুলেশনের ব্যাপার আছে, অনেক বেশি আরো বেশি ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, কোথায় কোথায় কি সমস্যা হয়েছে, সেটা আরো দেরি হওয়ার কথা ফল প্রকাশ হতে। তার বদলে কি হয়েছে, তড়িঘড়ি যেদিন সাধারণ নির্বাচন হয়েছিল, তার ফল ঘোষণার দিন, সেদিনই বের করা হয়েছে। বলা যায় যে ইচ্ছে করেই বের করা হয়েছে, যাতে ওই ইলেকশনের ডামাডোলে বিষয়টা ধামাচাপা পড়ে যায়। অর্থাৎ সেখানেই বোঝা যাচ্ছে যে গোলমালটা যে হয়েছে সচেতন ভাবেই হয়েছে, সেটা সেখান থেকেই পরিষ্কার বোঝা যায়। এবং তারপরে 4 তারিখের পরে আজকে তো 18 তারিখ, অনেক দেরি হয়ে যাচ্ছে। আমরা আলোচনার মধ্যে বিষয়টা উঠে আসছে, সোশ্যাল মিডিয়াতে, টিভি চ্যানেলগুলোতে, প্রিন্ট মিডিয়াতে বিষয়গুলো উঠে আসছে, সমস্ত মিডিয়াতে উঠে আসছে, কিন্তু ঘটনাগুলো কিন্তু স্থগিতাদেশ হয়নি কোনো কিছুতেই, কাউন্সিলিংও হবে। তো 8 তারিখ জুলাইয়ের যখন কোর্ট খুলবে গ্রীষ্মকালীন গ্রীষ্মকালীন অবকাশের পরে, তখন এটার রায় হবে। তো গোটা প্রক্রিয়াটা কিন্তু 2 মাস সময় পিছিয়ে গেল। এখন যদি আবার রিটেস্ট হয়, আবার রেজাল্ট বেরোয়, তাহলে কিন্তু ভর্তির প্রক্রিয়াটা শুরু হতে হতে আরো 2-3 মাস পিছিয়ে যাবে। তো কোর্স তো হচ্ছে 4.5 বছর এমবিবিএস কোর্স, তারপর ইন্টার্নশিপ আছে, সমস্ত কিছু আছে। দেখা যায় কিন্তু প্রথম বছর যেটা আছে, ফার্স্ট ইয়ারটা, কিন্তু সেক্ষেত্রে প্রথম সেমিস্টার অনেক দেরিতে শুরু হবে। এটাও কিন্তু একটা ক্ষতির দিক। এবং এসব সিদ্ধান্তগুলি আরো আগেই হওয়া উচিত ছিল। যখন গোলমাল ধরা পড়েছে 5 তারিখ, এবং তারপর তো আলোচনা তো হয়েছে, প্রকাশ্যে এসেছে পরে, কিন্তু বিষয়টা নিয়ে একটা ডামাডোল তো চলছে, তখন কিন্তু সেভাবে ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে কি হয়েছে, অনেক দেরিতে প্রক্রিয়া চলছে এবং এখনো কিন্তু ধীরলয়ী প্রক্রিয়া চলছে।
এতে কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে, সামগ্রিকভাবে ছাত্রছাত্রীদের ক্ষতি হয়ে যাচ্ছে। ঠিক, এখন প্রশ্ন হচ্ছে এখানে অনেকগুলো প্রশ্ন একসঙ্গে কাজ করে। নিট নিয়ে অজানা কিছু তথ্য এই মুহূর্তে বোধহয় আমাদের দর্শক বন্ধুদের নেই, তবে একটা জিনিস হচ্ছে যে কবে কি হচ্ছে সবাই খবর রাখছেন, এখন সবাই নজর রাখছেন, কোর্ট কি বলছেন, এনটিএ কি বলছে, সরকার কি বলছে, ছাত্রছাত্রীরা কি দাবি করছে। এখন আমরা পেছন দিকে যাচ্ছি না, একটু জানার চেষ্টা করবো আজ যে মানে সমস্যাটা বেসিক্যালি হয়েছে কোথায়। মানে অভিযোগ তো অনেক কিছু, আসল সমস্যাটা কি? আসলে এই যে মেডিকেলে ভর্তির যে বিষয়টা, এই যে বাণিজ্যিকীকরণ এবং তারপর তার ফলশ্রুতিতে এই যে সমস্ত মানে ইয়েগুলি অন্যায়গুলি ঘটে যাচ্ছে, সেটা কিন্তু আজকের থেকে শুরু হয়নি। আচ্ছা, 80-র দশকের পর থেকেই কিন্তু আসলে প্রাইভেটাইজেশন শুরু হয়েছে, মেডিকেল এডুকেশনে প্রাইভেটাইজেশন শুরু হয়েছে এবং প্রচুর বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজ তৈরি হওয়া শুরু হয়েছে, ওই প্রক্রিয়া শুরু হয়েছে। তখন থেকে কিন্তু আসলে এই গোলমালগুলির সূচনা হয়েছে। আচ্ছা, এবং 2012 সাল পর্যন্ত একরকম ভাবে সিস্টেমে একভাবে মানে এন্ট্রান্স পরীক্ষা হতো। 13 থেকে অ্যাকচুয়ালি নিট শুরু হয়েছে। 12তে কিন্তু কোর্টের রায়ের পরে নিট শুরু হয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে। এবং তখন ইউপিএ সরকার, তখন এনডিএ আসেনি। তারপর গত 10 বছরে এই নিটের প্রক্রিয়া চলার সঙ্গে সঙ্গে একই সঙ্গে কিন্তু দেখা দরকার যে প্রায় 110% মেডিকেল সিট বেড়েছে। 50 থেকে 52,000 মেডিকেল সিট ছিল সরকারি এবং বেসরকারি ভাবে, এবং সেটা এখন বেড়ে অনেক 1,09,000 মতো হয়েছে। এবং মেডিকেল কলেজের সংখ্যাও অনেক বেড়ে গেছে, 61% বেড়ে গেছে মেডিকেল কলেজের সংখ্যা। অর্থাৎ এক সময় মোটামুটি 450-র মতো সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ ছিল, এখন সেটা 707 হয়ে গেছে, অন্তত খাতায় কলমে। এবং এই প্রক্রিয়াটা চলার সঙ্গে সঙ্গে কিন্তু সরকারি যে মানে ভর্তির ব্যাপারটা, সেটাও 26,000 থেকে বেড়ে 50,000-এর মতো হয়েছে। কিন্তু এখানে তো হচ্ছে সংখ্যা, এরপরে আসল গল্পটা তার ভেতরে আছে। অর্থাৎ এই যে বৃদ্ধিটা হয়েছে, এই বৃদ্ধিটা কিন্তু সবটাই হচ্ছে প্রচুর ব্যয়বহুল একটা ব্যবস্থা তৈরি হয়েছে। অর্থাৎ 2013-র পরে 2024 আজকে এই 10-11 বছরে যে বৃদ্ধিটা হয়েছে, এই যে আসন সংখ্যা বেড়েছে, হাসপাতালের মানে মেডিকেল কলেজের সংখ্যা বেড়েছে, সমস্ত হাসপাতালের সংখ্যা বেড়েছে এটা বলা যায় না, কিন্তু মেডিকেল কলেজের সংখ্যা বেড়েছে। বহু প্রাইভেট কলেজ আছে যেগুলি কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, তাদের কোনো নিজস্ব হাসপাতালও নেই, কিন্তু মেডিকেল কলেজ চলছে। তো এরকম অবস্থাও আছে, ফলে মেডিকেল কলেজের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং মেডিকেল কাউন্সিল থেকে ছাড়পত্র দেওয়া হচ্ছে, সমস্ত কিছু দেওয়া হচ্ছে এবং বিরাট পরিমাণ ইনভেস্টমেন্ট তার মধ্যে করতে হচ্ছে। এবং ক্রমশ এই জায়গা থেকে কিন্তু সমস্ত গোলমালটা শুরু হয়েছে। এখন একটা স্ট্যাটিস্টিক্স হচ্ছে WHO হিসাব অনুযায়ী প্রতি 1000 জনে 1000 নাগরিক প্রতি একজন ডাক্তার থাকতে হয়। এই মুহূর্তে কিন্তু ভারতে প্রতি 800 জনে কিন্তু একজন ডাক্তার আছে, অলরেডি কিন্তু উদ্বৃত্ত হয়ে গেছে, মানে ডাক্তার বেশি আছে। কিন্তু উল্টো দিকে আবার আছে, এই যে সরকারি বিভিন্ন হাসপাতালে প্রায় 40% কিন্তু আসন খালি পড়ে আছে, অর্থাৎ মানে নিয়োগ হচ্ছে না। ডাক্তার বেশি আছে অথচ নিয়োগ হচ্ছে না। এই যে কন্ট্রাডিকশনটার ফলে দেখা যাবে আগামী 4-5 বছরের মধ্যে কিন্তু এই যে মেডিকেল কলেজগুলোতে ভর্তির যে ট্রেন্ড বা ক্রেজ, এটা কিন্তু সমাপ্তির দিকে যাচ্ছে। ফলে এখন যেটা হচ্ছে, কি করে হচ্ছে মানে সেটা ডাক্তার বেশি হয়ে যাবে বলে বলছেন, ডাক্তার চাহিদা কমে যাচ্ছে, ডাক্তার বেশি হয়ে যাচ্ছে, নিয়োগ তো নেই, রিক্রুট তো নেই। ইঞ্জিনিয়ারিং এ যখন দেখা গেছে যে আস্তে আস্তে নিয়োগ কমে যাচ্ছে, কর্মসংস্থান কমে যাচ্ছে, তখন ঝুঁকেছে সবাই মেডিকেলের দিকে, মানে ডাক্তার হওয়ার দিকে। এবার ডাক্তার হওয়ার প্রক্রিয়াটার মধ্যে কি হচ্ছে, অনেক ব্যয়বহুল চিকিৎসা, মানে অনেক ব্যয়বহুল শিক্ষা, এবং সেখানে দেখা যাবে যে এখন এই যে বেড়েছে সেটা টার্গেটটা হচ্ছে 2028-এর মধ্যে 1,30,000 কোটি টাকার বিজনেস হবে এই এডুকেশন গ্রাউন্ডে, এডুকেশন সিস্টেমের মধ্যে। তার মধ্যে বিরাট অংশটাই হচ্ছে এই নিটের প্রিপারেশন, ডাক্তারি ভর্তি, এই সমস্ত কিছুতে। তো এই ব্যাপারটা এখন এমন একটা জায়গায় গেছে, একটা স্যাচুরেশনে যাচ্ছে আস্তে আস্তে, এবং যত স্যাচুরেশন যাচ্ছে তত কি হচ্ছে অল্প সময়ের মধ্যে প্রচুর টাকা তুলে আনার ব্যাপার আছে। এই যে ফাটকাবাজি বা জুয়ার ব্যাপারটা চলছে, সেখান থেকে কিন্তু আজকে এই নিটের সমস্যা দেখা দিয়েছে, এবং এই সমস্যা কিন্তু ধীরে ধীরে গড়ে উঠেছে। যখন থেকে এই নিট চালু হয়েছে, টেস্ট চালু হয়েছে, তখন থেকে কিন্তু দুর্নীতিও চলছে, প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগও আসছে, এবং নানা রকম ভাবে পাইয়ে দেওয়া, সিট বিক্রি করা, এই সমস্ত বিষয়গুলি আসছে। সরকারি সিট চেপে যাওয়া, 2 মাস 3 মাস পরে 10-12টা সিট হঠাৎ করে বেরিয়ে গেল এবং সেটা পয়সা প্রচুর টাকা দিয়ে বিক্রি করে দেওয়া, এই অভিযোগগুলি কিন্তু সর্বত্র আছে। তো এই বিষয়টা আসছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু এই গোলমালগুলি ধীরে ধীরে বাড়তে 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 বাড়ছে। এবার একটা এমন অবস্থায় গেছে যে বলা হচ্ছে যে প্রায় 25,000 স্টুডেন্টকে 600 থেকে 700 যে রেঞ্জটা আছে, এই রেঞ্জের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 600 থেকে 700 রেঞ্জটার মধ্যে ঢোকালে কি হচ্ছে, সেটা হচ্ছে প্রথম 60,000-এর মধ্যে থাকার সম্ভাবনা। এবার 600-র উপরে 80,000 ছাত্র, 80,000 স্টুডেন্ট 600-র উপরে মার্কস পেয়েছে। তো এইবার আগে কি হতো, 550 থেকে 580 পেলেও মেডিকেলে সিট পাওয়া যেত, এবার 600 পেয়েও নিশ্চিত নয় সিট পাওয়া যাবে কিনা, কারণ সরকারি সিটের দিকে তো সবার নজর। 52,000 সরকারি সিট আছে,
তার মধ্যে 1040 সিট হচ্ছে কম পয়সায় পড়া যায়, আর বাকিটাও অনেক বেশি টাকা দিয়ে পড়তে লাগে, পিপিবি মডেল আছে। তার বাইরে সবই হচ্ছে বেসরকারি, এবং সেগুলি 1 কোটি, 1.25 কোটি, 1.5 কোটি টাকা লাগে, সেগুলি থেকে সাধারণ মানুষ যেতে পারে না। এবার এই যে সিটগুলো আছে তার মধ্যে ঢোকার জন্য কি হচ্ছে, আগে 550-এর উপর মার্কস লাগতো, এখন 650 পেয়েও নিশ্চিত হতে পারছে না, কারণ সন্দেহ করা হচ্ছে যে 25 থেকে 30 হাজার স্টুডেন্টকে এর মধ্যে দিয়ে ইনফিল্ট্রেট করা হয়েছে, মানে 600-এর উপরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, যার ফলে কি হয়েছে, যারা পরীক্ষা দিয়েছে, যারা সাধারণভাবে মানে নর্মাল কোর্সে যারা পরীক্ষা দিয়েছে তারা পিছিয়ে গেছে। এবং যদি 30 লাখ টাকার লেনদেন হয় প্রতি ছাত্র পিছু, যদি 25 থেকে 30 হাজার ছাত্রকে সত্যিই ঢোকানো হয়ে থাকে, এবার 30 হাজারের সঙ্গে 30 লাখ যদি গুণ করি আমরা, তাহলে কত অ্যামাউন্ট লেনদেন হয়েছে এবং তার মধ্যে কত বড় চক্র তার সঙ্গে যুক্ত এবং মাথা পর্যন্ত, সেটা কিন্তু হিসেব করা অত সহজ নয়। সবগুলোই অভিযোগ, কিন্তু অভিযোগের সত্যতাটা কোথায় আসছে? এবার সেটাই বলছি, অভিযোগ সত্যতা কোথায় আসছে? প্রথম কথা হচ্ছে এই যে কোর্ট বলেছে 0.001% যদি প্রবলেম থাকে, গাফিলতির ব্যাপারটা আছে বলেই তো কোর্ট বলেছে। এবং এই অভিযোগগুলি, যেমন বিহার, গুজরাট, হরিয়ানা এবং রাজস্থানে যে বিভিন্ন যে প্রশ্ন লিক আউট হয়েছে এবং আগের দিন প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, তারপর 30-40 জনকে নিয়ে সেখানে বলা হয়েছে তোমরা রাতারাতি সমস্ত মুখস্থ করে নাও, পরের দিন দেখা গেছে হুবহু সেই প্রশ্ন এসে গেছে, এবং এটা তো এফআইআর হয়েছে, পুলিশ ধরেছে, এবং এই এনটিএ কে তো বলা হয়েছিল তথ্য দেওয়ার জন্য, কিন্তু পুলিশকে সহযোগিতা করেনি এনটিএ। আচ্ছা, তারপর এই যে 1563 ছেলেকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে, সেটা তো বলা হয়নি, সেটা চেপে যাওয়া হয়েছিল। যখন বলা হলো যে 718, 719 এই ধরনের নাম্বার কি করে আসে, তখন কিন্তু বলেছে যে আমরা গ্রেস দিয়েছি তার জন্য হয়েছে, এবং 67 জন যে 720-তে 720 পেয়েছে তার মধ্যে 50 জনই নাকি গ্রেস মার্ক দেওয়াতে পেয়েছে, এবং সেই তথ্য প্রকাশিত হয়নি। যখন ঝামেলা শুরু হয়েছে, যখন অনেক কিছু প্রকাশিত হয়ে যাচ্ছে, তখন এটাও প্রকাশ করা হয়েছে। এই যে চেপে যাওয়ার ব্যাপারটার মধ্যেই তো আসলে গোলমালটা। কেন চাপতে হচ্ছে, কেন মানে মূল তথ্যটাকে গোপন করে, এত বড় একটা গুরুত্বপূর্ণ তথ্যকে গোপন করতে হচ্ছে, কেন করতে হচ্ছে? নিট ইউজিসি তে কি গ্রেস নাম্বার দেওয়ার আছে? নেই, অবশ্যই নেই। এটা সিএলএটি যেটা আছে, আইন কলেজগুলোতে, আইন বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য যেটা আছে, সেখানে একটা গ্রেস মার্ক দেওয়ার নির্দেশ কোর্ট দিয়েছিল। আচ্ছা, সেটা কিন্তু অবশ্যই ইঞ্জিনিয়ার এবং ডাক্তারির এন্ট্রান্সের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু সেটা বেআইনি ভাবে এনটিএ দিয়েছে। তাহলে সেটা কার আদেশ বলে এনটিএ তাহলে সেই কাজটা? কোনো আদেশ বলে দেয়নি, এটা এজন্যই তো আবার প্রত্যাহার করেছে, কোর্টের আদেশের আগেই কিন্তু প্রত্যাহার করে নিয়েছে। তো এরা করেছে কেন তাহলে এটা? আচ্ছা, তো এই প্রক্রিয়াটা এই যে এবং করেছে সেটা বলেনি, এবং নিটের রেজাল্ট আউটের পরে বলা হয়নি যে 67 জন যখন 720 পেয়েছে তার মধ্যে 50 জন যে গ্রেস মার্ক পেয়ে 720 পেয়েছে, সেটা কিন্তু নিট মানে আর এনটিএ সেটা বলেনি, চেপে গেছে। এবং এই যে তথ্য চেপে যাওয়ার মধ্যেই আসলে অসততা দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা অসততা কি করি? সাপোর্টিভ এভিডেন্স কোথা থেকে পাই? আমরা অনেক তথ্যই পাওয়া সম্ভব নয়, কিন্তু এই যে বিহারে যে প্রশ্ন ফাঁসের ব্যাপারটা এসছে, তারপর গোধরাতে, রাজস্থানে যেটা করা হয়েছে, একটা সেন্টার পুরোটাই আসলে দখল করে নেওয়া হয়েছিল, এবং সেখানে কি করা হয়েছে, প্রত্যেকে বলা হয়েছে ওএমআর শিটে তোমরা যতটুকু পারো লিখে দাও, বাকিটা আমরা ফিল আপ করে দেবো। এরপরও দেখা গেছে যে যাদের অনেকেরই যারা ভেবেছিল যে 600, 650 পাবে, তাদের কারো 06, কারো 08, কারো মানে 10, 12 এরকম নাম্বার এসছে, এবং পরবর্তী সময়ে তাদের মানে হয়েছে, হোয়াটসঅ্যাপে নাকি মেসেজ এসছে যে তোমাদের ওএমআর শিট ডেস্ট্রয়েড হয়ে গেছে, তার জন্য তোমাদের নাম্বার দেওয়া যায়নি। আচ্ছা, এরকম সমস্ত এসছে। তো এই যে বিষয়গুলি হয়েছে, এটা একটা পরিকল্পনা মাফিক হয়েছে। এবং প্রথম কথা বলছি যে আগামী 2028-এর মধ্যে টার্গেট যেটা আছে, যে এই বিজনেসটা 1,30,000 কোটি টাকার বিজনেস হবে, এডুকেশন বিজনেসটা, এটা কোথা থেকে হবে, কিভাবে প্ল্যান করছে? আজকে 60,000 কোটি টাকা আছে, 2023-এ ছিল 60,000 কোটি টাকা, এটা ডবলের বেশি হয়ে যাবে। কিভাবে হবে? এই ফাটকাবাজি দিয়ে হবে। মানে খুব অল্প সময়ের মধ্যে প্রচুর টাকা তুলে নেওয়া হচ্ছে এটার থেকে, কারণ 2028-এর পরে কেউ আর এমবিবিএস কোর্স করার জন্য এইরকম ক্রেজ হবে না, কেউ যাবে না তখন আর, কারণ বাজারের আর চাহিদা থাকবে না। এখনই উদ্বৃত্ত ডাক্তার হয়ে গেছে, এবং ভবিষ্যতে এরকম হবে যে ওই কাগজে বিজ্ঞাপন দিতে হবে যে ওই বিনামূল্যে স্বল্প মূল্যে বা ন্যায্য মূল্যে বাড়ি গিয়ে চিকিৎসা প্রদান করা হয়, এরকম গৃহ শিক্ষকদের মতো মানে গৃহ চিকিৎসক হবে, এরকম অবস্থায় যাবে। কারণ হচ্ছে কি, এখন কিন্তু ক্রাইসিস, এখনো চুক্তিতে ডাক্তার নিয়োগ করা হচ্ছে সরকারি হাসপাতালগুলোতে, এবং হাসপাতালে ডাক্তারের চাহিদা থাকা সত্ত্বেও রিক্রুট হচ্ছে না। বললাম না, এখন 40% ভ্যাকেন্সি আছে, সেগুলি তো ফিল আপ করা হচ্ছে না, চুক্তিতে ডাক্তার নেওয়া হচ্ছে। ফলে আজকে যারা মেডিকেল পড়ছে, আজকে 4-5 বছর 6 বছর পরে যারা এমবিবিএস পাস করে বেরোবে, তাদের ভবিষ্যৎ তো কিন্তু হবে না কিছু, মানে এখনো কোনো নিশ্চিত কিছু নেই। ফলে আজকে এই যে নিটের যে মানে ব্যাপক ক্রেজ, এবং সেটা নিয়ে যে এত চাহিদা, মারামারি কাটাকাটি ব্যাপার, মানে পড়াশোনার একটা সাংঘাতিক অবস্থায় চলছে, কোটাতে তো মানে সুইসাইডও করছে বহু ছেলে মেয়ে, মানে আর পারছে না সামাল দিতে, এত চাপ। এই সমস্ত কিন্তু এই ক্রেজটা কিন্তু আর 4-5 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। ফলে এই সময়ের মধ্যে কিন্তু যত পারা যায়
এইভাবে কিন্তু মানে তুলে নেওয়া হচ্ছে, টাকাটা তুলে নেওয়া হচ্ছে। তাহলে আপনি বলছেন এই যে এত অভিযোগ বা এত যে মানে গরমিলের কারণ তাহলে সেই জায়গাটায় আপনি বলছেন সেই জায়গাটা সেই টাকাটা সেটা একমাত্র জায়গা নয়, এটা হচ্ছে একটা পলিসিগত বিষয় আছে এখানে। আচ্ছা, সমস্ত ক্ষেত্রে কি হচ্ছে, সব ক্ষেত্রেই দেখা যাবে যে প্রশ্ন লিক কিন্তু সমস্ত ক্ষেত্রে হচ্ছে এখন। আগে হতো, এখন হচ্ছে, এখন আরো সেটা বেড়ে গেছে। যত ক্রাইসিস বাড়বে তত এই ধরনের এগুলিও বাড়বে। মানে চাকরি ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে ক্রাইসিসটা যত বাড়বে তত কিন্তু এই প্রশ্ন লিক আউট হয়, তারপর পরীক্ষা পিছিয়ে দেওয়া, আবার নতুন করে পরীক্ষা হওয়া, এই বিষয়গুলো আসবে। এই যে এত ফিস যে দিল ছেলেমেয়েরা, তাদের অভিভাবকরা আবার কিন্তু নতুন করে ফিস দিতে হবে, আবার প্রক্রিয়াটা কিন্তু চলবে। এরকম ভাবে সব ক্ষেত্রেই হচ্ছে। তো এইভাবে এটা কিন্তু একটা লেংদি করা হচ্ছে প্রসেসটাকে, এবং আগামী ভবিষ্যৎটা কিন্তু অনিশ্চিত জানা সত্ত্বেও মানুষ কিন্তু এই ইঁদুর মধ্যে, রেট রেসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এই রেট রেসটা আসলে বিজনেস না। তাহলে মানুষ করবে কি? তাহলে এখন যারা পড়াশোনা করছে, যারা নিটের জন্য অ্যাসপারেন্ট, যারা বা যারা ডাক্তার হতে চাইছে, এখানেই তো বিষয়টা হচ্ছে যে তাহলে করবে কি এখন? এই প্রথম সাধারণভাবে মানুষের মধ্যে গ্রিভেন্স বা ক্ষোভ কাদের থাকে, নিম্নবিত্ত দরিদ্র মানুষদের মধ্যে ক্ষোভ থাকে। সেই ক্ষোভের জোর কম, কারণ তাদের গলার জোর কম, সমাজে ওরা প্রভাবশালী নয়। এই নিটের এই যে এবার কেলেঙ্কারিটা হলো, এতে সমাজের এলিট সেকশন কিন্তু ক্ষুব্ধ হয়ে গেছে, এবং সরকারের যে ক্রেডিবিলিটি, সিস্টেমের যে ক্রেডিবিলিটি, সেটা কিন্তু এই 2024-এ এসে কিন্তু এলিট সেকশনের কাছেও হারিয়ে যাচ্ছে। এবং সেটাই হচ্ছে আজকে সিস্টেমের ক্ষেত্রে বড় ক্রাইসিস দেখা দেবে। কারণ ডাক্তারি পড়তে যায় কারা? 2012 পরে নিট আসার পরে দেখা গেছে যে সরকারি ক্ষেত্র থেকে 30% কমে গেছে। সরকারি যে মানে বিদ্যালয়গুলো আছে, স্কুলগুলো আছে, এই স্কুলগুলিতে নিট ক্লিয়ার করে ডাক্তারি পড়তে যাওয়া যে ছাত্রছাত্রীর সংখ্যা, সেটা 30% কমে গেছে। আচ্ছা। আর বেসরকারি স্কুলগুলিতে অনেক বেশি বেড়ে গেছে। এছাড়াও আঞ্চলিক মাধ্যমে, আঞ্চলিক ভাষাতে যারা পড়াশোনা করে, তাদের ক্ষেত্রেও দেখা গেছে 40% কমে গেছে। কারা যাচ্ছে ডাক্তারি পড়তে? যাদের কাছে টাকা আছে, পয়সা আছে, সমাজের উচ্চবিত্ত শ্রেণী, উচ্চ মধ্যবিত্ত শ্রেণী, তারাই মূলত যাচ্ছে। ব্যতিক্রম কোথায় আছে সেটা উদাহরণ দিয়ে লাভ নেই। তো এই যে অবস্থাটা তৈরি হচ্ছে, এতে কি হচ্ছে, সমাজের আসল যে সুবিধাভোগী অংশ, এরাই কিন্তু এইটাতে যেতে পারছে, কারণ বিরাট ব্যয়বহুল হয়ে যাচ্ছে পুরো। সরকারি ডাক্তারি পড়তে গেলেও, সরকারি মানে মেডিকেল ডাক্তারি পড়তে গেলেও তার যে প্রক্রিয়াটা আছে এন্ট্রান্সের, সেটাও কিন্তু ব্যয়বহুল। প্রচুর 10-12 লাখ টাকা খরচা করতে হচ্ছে মিনিমাম, তারও বেশি খরচা করতে হচ্ছে। তারপর কিন্তু সে এন্ট্রান্সে বসছে, এবং সেখানেও যখন এইরকম গাফিলতি হচ্ছে বা এইরকম গাফিলতি, এরকম দুর্নীতি হচ্ছে, তখন কিন্তু সমাজের যে এলিট সেকশন, সুবিধাভোগী সেকশন, যারা নিজেদের ছাড়া আর কারণ বোঝে না, নিজেদের স্বার্থটা ছাড়া তার কোনো দিকে ওদের কোনো মনোযোগ নেই, সেই অংশ কিন্তু এখন এই সরকার বা এই ব্যবস্থার উপর ক্ষুব্ধ হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু আজকের থেকে শুরু হয়নি, এটা শুরু হয়েছে 80-90 দশক থেকে, যখন থেকে এই বেসরকারীকরণের সিস্টেমটা এসছে, তখন থেকেই কিন্তু এই শুরু হয়েছে, এবং দুর্নীতি তখন থেকেই হচ্ছে। এই দুর্নীতি আজকে উত্তুঙ্গে পড়ছে, যে কালমিনেটেড হয়েছে, আজকে কালমিনেটেড হয়ে এই জায়গায় এসছে। এখন হয়েছে ব্যাপারটা কি হয়, আজকে এই দুর্নীতি প্রকাশ আসলো কি করে? দেখা গেছে কি, এখন আমি 30টা স্টুডেন্টের মধ্যে আমি প্রশ্নটা ফাঁস করব, 62 কোটি টাকা দিয়ে কেনা হয়েছে, অভিযোগ যেটা, যে প্রশ্নপত্র কেনা হয়েছে 62 কোটি টাকা দিয়ে, টাকাটা তো তুলে আনতে হবে। এবার প্রথমে 30 জন স্টুডেন্টকে নেওয়া হলো, বেছে তারপর তাদেরকে প্রশ্নটা দেওয়া হলো, দেখা গেল টাকাটা উঠে আসছে না, আরো 30 জনকে দেওয়া হলো। গোপনীয়তা রক্ষা করার বিষয়টা তখন কি হয়, যখন কি হয় প্রচুর পরিমাণে প্রফিট করতে হবে, তখন বেশি পরিমাণ ছাত্রছাত্রীদের বিষয়টা নিয়ে যেতে হচ্ছে, এবং সেখান থেকে কি হয়, ফাঁস হওয়ার ব্যাপারটাও আবার চলে আসছে। অর্থাৎ এদিকে প্রশ্ন ফাঁস হয়েছে, তারপরে গোপনীয়তাটাও রক্ষা করা যাচ্ছে না, তখনই কিন্তু এটা বেরিয়ে আসে। এইভাবেই তো বেরিয়ে এসেছিল যে বিহারের ঘটনাটা, 4 জন ছাত্র বা 3 জন ছাত্র সম্ভবত ধরা পড়েছে, ধরা পড়ার পরে কিন্তু বিষয়টা বেরিয়ে আসছে, এবং এরা স্বীকার করেছে তারপর যে তাদেরকে কোশ্চেন দেওয়া হয়েছিল। এবং এই যে কোথায় থামতে হবে সেটা জানে না। জালিয়াতির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, জালিয়াতি কিন্তু থামতে জানে না, কোথায় থামতে হবে, কোথায় থামলে আমার জালিয়াতি ধরা পড়বে সেটা কিন্তু জানে না। জালিয়াতি বাড়তে বাড়তে এমন একটা অবস্থা যায়, তখন শেষ পর্যন্ত সেটা ধরা পড়ে যায়। ঠিক ব্রতবাবু, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি একটু অন্যদিকে ভাবি, আপনি যেটা বলছেন যে মানে সমস্যাটা তো আপনি বললেন যে কোন জায়গায়, এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে যে সেই 1,30,00,000,000 টাকার যে আপনি সেটা তুলতে হবে, আপনি বলছেন 2028-এর মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে যে ডাক্তারি, এরা আগামী দিনে ডাক্তার হবে, এবং আজ মাননীয় সুপ্রিম কোর্টও যেটা বলেছে, আগামী দিনে চিকিৎসা করবে, একটা ছোট্ট বাচ্চা চিকিৎসা করবে, সে হয়তো পাশই করতে পারেনি। এবং এমন এবার এই ধরনের রেজাল্টও দেখা গেছে যে বোর্ড পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে কোনোটা একটার মধ্যে নাম্বার নেই, হয়তো কম আছে, পাশও করতে পারেনি, তারা এন্ট্রেন্সে অলমোস্ট খুব ভালো নাম্বার পেয়ে গেছে, মানে ভালো দিকে র্যাঙ্কিং পেয়ে গেছে। এখন এই যে সিস্টেমেটিক একটা কারাপশন হয়ে যাচ্ছে, যদি যেটা অভিযোগ হিসেবে প্রমাণিত হয়, সেখানে শুধু স্টুডেন্ট বা অভিভাবক নয়, সেখানে কনসালটেন্সি, সেখানে কোচিং সেন্টার, সেখানে টিচাররা পর্যন্ত যুক্ত।
এটা মানে বেসিক্যালি সত্যি কি এটা মেনে নেওয়া যায়? এই ভোগবাদী সমাজে এটাই পরিণতি হবে, কনজিউমারিজমের এই যুগে এটাই মানে অবশ্যম্ভাবী পরিণতি। এখানে পুরো সিস্টেমটা করাপ্টেড হয়ে আছে, একদম নিচ থেকে ওপর পর্যন্ত, ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটা যদি করাপ্টেড না হয়, পুরোটাতে যদি এই ধরনের যদি মানে সিস্টেমেটিক্যালি যদি করাপশন সংগঠিত না করা হয়, তাহলে এমন ঘটনা ঘটতে পারে না। এবং এটার মধ্যে সবাই ইনভলভ, উঁচু থেকে নিচ পর্যন্ত সবাই ইনভলভ। এই জন্যই আজকে এই অবস্থাটা হয়েছে। এবং বেশি বেশি লোক যখন ইনভলভ হয়ে যায় তখনই কিন্তু সেটা ফাঁস হয়, তার আগে পর্যন্ত ফাঁস হয় না। কারণ কোথাও না কোথাও দিয়ে কি হয়, এই যে আটুনিটা থাকে না, এই যে করাপশনের যে একটা গোপনীয়তার যে বজ্র আটুনিটা, সেটা থাকে না, সেটা আজকে ফাঁস হয়ে গেছে আজকে। হ্যাঁ বলছি, সমস্যাটা কি হচ্ছে, এভাবে কি হচ্ছে যে কোয়ালিটির উপর কম্প্রোমাইজ করে করে দুর্নীতি এমন জায়গায় গেছে যে ডাক্তাররা তৈরি হচ্ছে, পরিসংখ্যান বলছে যে আজকে যে ডাক্তার বা ইঞ্জিনিয়াররা বেরোচ্ছে তাদের 20%-এরও কর্মদক্ষতা নেই, এবং কর্মদক্ষতা না থাকার কারণে তাদেরকে কিন্তু সঠিক জায়গায় কিন্তু তাদের প্রয়োগও করা যাচ্ছে না। এটাও একটা বিরাট সমস্যা। আপনি যদি এই যে আগরতলার যে দুটো মেডিকেল কলেজ আছে সেখানে যদি যান, সেখানেও দেখবেন যে পোস্টুমাস বডি যেটা, মৃতদেহ যেটা, পোস্টুমাস বডি ডিসেকশন যেটা, সেটা করার যথাযথ ব্যবস্থা নেই। অ্যানাটমি বোঝার মতো যথাযথ ব্যবস্থা নেই, থিওরি পড়ে ডক্টর করা হচ্ছে। বহু প্রাইভেট মেডিকেল কলেজে কোনো হসপিটালই নেই, সেখানে থিওরি পড়ে ডক্টর হচ্ছে, অর্থাৎ সার্জিক্যাল ইন্টারভেনশন সম্পর্কে কোনো আইডিয়া না নিয়ে এমবিবিএস পাস করছে। এরকমও দেখা গেছে, এই ত্রিপুরাতেই হয়েছে যে এমবিবিএস পাস করার যখন রিক্রুট করা হয়েছে মানে গ্রামের হাসপাতালে, দেখা গেছে ওরা ইসে করতে পারে না, ডেলিভারি করাতে পারে না, তাদেরকে আবার ট্রেনিং দেওয়া হয়েছে ডেলিভারি করানোর জন্য। আচ্ছা, এরকম 83 জন ডক্টরকে আজকে থেকে 10-12 বছর আগের কথা আলাদা করে আবার ট্রেনিং দেওয়া হয়েছে। এমবিবিএস পাস করার পরে, ডাক্তার হিসেবে তাদের রিক্রুট করার পরে 83 জনকে আবার ট্রেনিং দেওয়া হয়েছে কিভাবে ডেলিভারি করাতে হবে, তারপর তাদেরকে আবার নিয়ে যাওয়া হয়েছে, কোর্স আলাদা কোর্স করা হয়েছে। অর্থাৎ কোথা থেকে চিকিৎসা শুরু করবে সেই আইডিয়াটুকু পর্যন্ত না নিয়ে কিন্তু পাস করে যাচ্ছে। এবং এইটা হচ্ছে এই কারণেই যে কোয়ালিটি কম্প্রোমাইজ করে বিভিন্ন জায়গায় 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 মেডিকেল কলেজ তৈরি করা হচ্ছে এবং বিরাট পরিমাণ টাকার বিনিময়ে সেখানে পড়ানো হচ্ছে। এবং তারপর যে ডাক্তাররা বেরোচ্ছে তারা কিন্তু ডিগ্রিটা নিয়ে বেরোচ্ছে, কিন্তু কোয়ালিটি নিয়ে বেরোচ্ছে না। এটা হচ্ছে আজকে সমস্যা। স্পেশালিস্টের দরকার, প্রচুর পরিমাণে স্পেশালিস্ট দরকার। এখন 37% থেকে 61%, মানে 37 থেকে 61% বেড়ে গেছে নন কমিউনিকেবল ডিজিজের মর্টালিটি হার। নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো, সেগুলিতে মৃত্যুর হার 37% থেকে বেড়ে 61% হয়ে গেছে সারা দেশে। রুরাল হসপিটালগুলিতে মৃত্যুর হার এখন আগের থেকে বেড়ে গেছে, তারপরেও কিন্তু সেখানে স্পেশালিস্ট ডক্টর রিক্রুট হচ্ছে না। এই একটা অবস্থার মধ্যে আছে। এর মধ্যে এই ধরনের যখন প্রক্রিয়ার মধ্যে দিয়ে, যখন এন্ট্রান্সের মধ্যে দিয়ে যখন সে ডাক্তার হওয়ার জন্য ছাত্রছাত্রীরা যাচ্ছে, সেখানে কোয়ালিটি যখন কম্প্রোমাইজ করা হচ্ছে, তারা যখন ডিগ্রিটা নিয়ে বেরোচ্ছে তখন দেখা যাচ্ছে তারা কিন্তু ওয়েল ইকুইপ নয়, সঠিক দক্ষতা নিয়ে কিন্তু ওরা ডাক্তারি পাস করতে পারছে না। এর ফলে কি হচ্ছে, একদম পুরো সিস্টেমটা কোলাপস করে যাচ্ছে। সেটা তো আমরা এবার মানে বুঝতেই পারছি। এবং এবার যেহেতু এটা বিরাট আকারে একটা দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে এবং সুপ্রিম কোর্টও বারবার এটা সম্পর্কে কথা বলছে, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আবার রি এক্সামের কথা বলা হচ্ছে, মাত্র আপনি বললেন 25,000-কে সেই ফার্স্ট র্যাঙ্কিং এর দিকে ঢুকে যাওয়ার সুব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে মাত্র 1,563 জনকে রি এক্সামের কথা বলা হচ্ছে। সবাই দেবে কিনা তাও সন্দেহ, কারণ যারা দেবে না তাদের আগের মার্কসটাই ধরা থাকবে, গ্রেস মার্ক বাদ দিয়ে। এখন এটা কতটুকু সমস্যার সমাধান করবে, মানে এই সমস্যার সমাধান কিভাবে হবে? এবার যেটা হয়ে গেল, আমরা পরের বার কি হবে সেটা পরে দেখছি, কিন্তু এবার যেটা হয়ে গেল এই সমস্যার সমাধান কি করে হবে? যারা যোগ্য তাদেরকে কিভাবে বাছাই করা হবে? যোগ্যদের বাছাই করতে গেলে তো এখন যেটা দাবি উঠেছে যে পুরোটাই আবার রিটেস্ট দিতে হবে সবাইকে, পুরোটাই, মানে একদম পুরো 24 লক্ষ ছেলেমেয়ে আবার নতুন করে পরীক্ষা দেবে। সেটা বাস্তবে সম্ভব কিনা সেটা চালাতে পারে, সম্ভব নয় এরকম বলা যায় না, কিন্তু এনটিএ সেটা নেবে কিনা বা কোর্ট সেরকম রায় দেবে কিনা সেটা হচ্ছে আসলে এখানে মানে পরের মানে এরপরের মূল বিষয় আসবে। কিন্তু এখন যেটা হচ্ছে 1563 জনের মধ্যে যদি 700 বা 800 জন যদি নতুন করে পরীক্ষা দেয় তাতে কতটুকু কি হবে? এটা তো হচ্ছে হিমশৈলের চূড়া মাত্র, যেটা হয়েছে হিমশৈলের চূড়া মাত্র, মানে আসল যে দুর্নীতি তার থেকে সামান্য একটু অংশ এটা হচ্ছে। কারণ হচ্ছে কি, যে ঝজ্জর না কোথায় যে ইউনিটে এই গোলমালগুলি হয়েছিল, মানে বলা হয়েছিল যে টাইম মানে ল্যাপস হয়ে গেছিল, আসলে সেখানকার প্রিন্সিপাল যিনি, ওনার সাক্ষাৎকার আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে, উনি বলছেন যে এরকম কিছু হয়নি, টাইমের কোনো প্রবলেম হয়নি, অর্থাৎ টাইম ওয়েস্ট হয়নি।
তা সত্ত্বেও কোথা থেকে এনটিএ টাইম ওয়েস্ট হয়েছে খবর পেয়েছে এবং কিভাবে ওরা এই গ্রেজ মার্ক দিয়েছে সেটা আমার জানা নেই। ওইখানকার ভারপ্রাপ্ত যিনি প্রিন্সিপাল ছিলেন, প্রিন্সিপাল নিজে বলছেন সেটা, ওনার সাক্ষাৎকার যখন নেওয়া হয়েছে, একটি টিভি চ্যানেল থেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, উনি বলেছেন যে আমাদের এখানে এমন কোনো ঘটনা ঘটেনি, দুটো সেট এসেছিল, একটা সেট স্টেট ব্যাংকে ছিল, একটা কানাড়া ব্যাংকে ছিল, এরকম কখনোই হয়নি। আমাদের বলেছে দুটো ব্যাংক থেকে আমাদের সেট নিয়ে আসতে হবে, কোন সেটের মধ্যে কি আছে সেটা আমরা জানতাম না, ফলে আমাদের বলেছে দুটো সেটই খুলে ডিস্ট্রিবিউট করতে হবে। এই নিয়ে যে গোলমাল হয়েছে, প্রশ্নপত্রে ভুল হয়েছে, তারপরও বলা হয়েছে যাদের প্রথম সেটটা দেওয়া হয়েছে ওদেরকে বলা হয়েছে তোমরা আনসার করতে থাকো, যদি কোনো কারণে পরে কোনো নির্দেশ আসে যে দ্বিতীয় সেটে পরীক্ষা হবে তখন তোমাদের এক্সট্রা টাইম দেওয়া হবে, তোমরা তখন সেকেন্ড সেট করবে। কিন্তু পরবর্তী সময় এনটিএ থেকে বলা হয়েছিল যে প্রথম সেটেই পরীক্ষা হবে, দ্বিতীয় সেট দেওয়ার দরকার নেই, ফলে আসলে টাইম ওয়েস্ট হয়নি। কিন্তু টাইম ওয়েস্টের কথাটা এসছে এরপরে এবং সেই থেকে ওদেরকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে। কারণ যারা কর্তৃপক্ষ ছিল, যারা ওই কন্ডাক্ট করেছে সেই পরীক্ষাটা ওই সেন্টারে, ওরা কিন্তু বলছে যে না এমন কোনো সমস্যা হয়নি। তাহলে ওরা কোথা থেকে ওরা ওয়েস্টেজের ব্যাপারটা এসছে, টাইমে সময় নষ্টের ব্যাপারটা এসছে আমাদের জানা নেই। আচ্ছা, এরা কোর্টে গেছিল নাকি, কিন্তু কোর্টে রায় দেওয়ার আগেই ওদেরকে গ্রেস মার্ক দিয়ে দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে কেন, ওই বলা হচ্ছে যে মানে কোর্টে নাকি নির্দেশ, আলে এরকম কোনো নির্দেশ কোর্টের ছিল না। ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি এন্ট্রান্সের ক্ষেত্রে কোথাও গ্রেস মার্ক দেওয়ার কোনো সংস্থান বা কোনো নির্দেশ কোর্টের নেই, কিন্তু তা সত্ত্বেও বেআইনিভাবে কাজটা করা হয়েছে। তাহলে এখন সব সন্দেহতীর্থ এনটিএ এর দিকে, যা যা যেগুলো এনটিএ কে কারা পরিচালনা করে, এনটিএ কে আসলে কি স্বাধীন সংস্থা নাকি, এই মুহূর্তে ভারতবর্ষে কোনো স্বায়ত্তশাসিত সংস্থা কি সত্যি আছে নাকি, এই মুহূর্তে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান ভারতবর্ষে কি আছে নাকি যারা নিজেরা নিজেদের চালাচ্ছে, এরকম তো নেই তো। ফলে এনটিএ যেটা করেছে, এনটিএ এর আধিকারিকরা যেটা করেছে সেটা এনটিএ আধিকারিকরা স্বতঃপ্রণোদিত হবে, নিজেদের স্বার্থে নিজেরাই করেছে শুধুমাত্র, তা তো সত্যের অপলাপ হবে বা সত্যের খেলাপ হবে। তো এখান থেকে এই যে তদন্ত কোথা থেকে কোথায় পর্যন্ত গেছে, কোথায় এই লেনদেন হয়েছে, কারা উপকৃত হয়েছে, কারণ এখানে হাজার হাজার কোটি টাকার লেনদেন আছে, আচ্ছা কোথায় কারা উপকৃত হয়েছে, সেটা কি সঠিক তদন্ত সঠিক সত্য বেরিয়ে আসবে কিনা শেষ পর্যন্ত, সেটাই তো একটা বড় প্রশ্নের চিহ্ন আছে। কিন্তু আসল কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা যারা এত পরিশ্রম করছে এবং তাদের অভিভাবকরা যারা এত পরিশ্রম করছে, মানে এত পরিমাণ টাকা পয়সা সমস্ত খরচা দিয়ে মানে রীতিমতো নিজের পরিবার জীবন বাজি রেখে তারপরে এরা প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে তাদের জীবন এবং তাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু ছিনিমিনি খেলা হচ্ছে এবং তাদেরকে বলির পাঠা করা হচ্ছে। এবং এই যে ব্যবসা, এই ব্যবসা কিন্তু সরকার কর্তৃক অনুমোদিত ব্যবসা। আমরা যদি এদিকেও তাকাই, আজকে যে স্কুলগুলিতে যে বিজনেস চলছে, স্কুলে যেতে হয় না, মোটা টাকা দিলে পরে স্কুলে ডোনেশন দিলে পরে এমনিতেই ভর্তি করে নেওয়া হয়, সবাই সায়েন্স পড়বে এবং সায়েন্স পড়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বেশিরভাগ এখন ডাক্তারের দিকে ঝোঁক। এটা কিন্তু ওরা স্কুলে যেতে হয় না, স্কুলে না গিয়েও স্কুলে অ্যাটেন্ডেন্সের কোনো সমস্যা হয় না, পরীক্ষায় বসতেও কোনো সমস্যা হয় না, তার বিনিময়ে কিন্তু স্কুলগুলি মোটা টাকা রোজগার করছে। সরকার প্রশাসন সেটা জেনেও কিন্তু কোনো ব্যবস্থা নেয় না, কারণ সরকারের অনুমোদনে, প্রশাসনের অনুমোদনে কিন্তু ব্যবস্থাটা চলছে। ঠিক সেরকম কোটা বা দিল্লি বা বিভিন্ন যে কোচিং সেন্টারগুলো আছে, এই সেন্টারগুলিতে যে বিজনেসটা চলছে, এটা সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ অনুমোদনে এই বিজনেসটা চলছে এবং সেখানে রেড ট্রেসের মধ্যে এমনভাবে ফেলে দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের, ওরা সেই চাপ কিন্তু সহ্য করতে পারছে না বেশিরভাগ, এবং বিভিন্নভাবে হয়তো সবাইকে অ্যাসোসিয়েট করে, কয়েকটা ছেলে মেয়ে হয়তো করে, আর বাকিরা কিন্তু তাদের কিন্তু জীবনের ক্ষেত্রে একটা ব্যাপক সমস্যা কিন্তু পরবর্তী সময় বা বর্তমান সময়ে তৈরি হচ্ছে, মানসিক এবং শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। এত চাপ তো নেওয়ার কথা ছিল না ছাত্রছাত্রীদের, আজকে এই ছাত্রছাত্রীদের এই চাপের মধ্যে কিন্তু ঠেলে দেওয়া হচ্ছে, সিস্টেম ঠেলে দিচ্ছে, অভিভাবকরা ঠেলে দিচ্ছে, তারা নিজেরাও নিজেদের এর মধ্যে মানে সমর্পণ করছে। এবং তার পরিণতিটা কি হচ্ছে, পরিণতি হচ্ছে এত পরিশ্রম করার পরে যে এন্ট্রান্সটা ওরা দিয়েছে, যে পরীক্ষাটা ওরা টেস্টটা ওরা দিয়েছে, সেই পরীক্ষার রেজাল্টটা নিয়ে দেখা যাচ্ছে যে বিস্তর গোলমাল, ফলে ওদের পুরো পরিশ্রমটা কিন্তু আসলে পণ্ডশ্রম হয়ে গেল। এই পণ্ডশ্রম হওয়ার প্রক্রিয়াটাতে সরকার কিন্তু নিজেই কি দায়ী নয়? আমি নির্দিষ্ট করে বলতে চাইছি যে আজকে ব্যাপারটা খুব মানে কালমিনেশন হয়েছে বলে ব্যাপারটা এতভাবে ছড়িয়ে পড়েছে, কিন্তু এটা কিন্তু চলছিল আজকে 30-40 বছর ধরে এই প্রক্রিয়াটা চলছে। এবং এই যে অনুমোদন দেওয়া হচ্ছে, প্রাইভেট কলেজগুলিকে অনুমোদন দেওয়া হচ্ছে, সিট বাড়িয়ে দেওয়া হচ্ছে, 110% বেড়ে গেছে, 50,000 থেকে 1,09,000 হয়ে গেছে মেডিকেলের সিট। এছাড়া বিদেশে 20 থেকে 25,000 ছেলে মেয়ে প্রতি বছর পড়তে যাচ্ছে, তাদের মধ্যে 60% আবার দেশে ফিরে আসছে। এই যে বিরাট পরিমাণ যে ছেলে মেয়ে প্রতি বছর যে ডাক্তার হয়ে বেরোচ্ছে, প্রায় 1,25,30,000 হবে সংখ্যাটা যদি বাইরের ছেলে মেয়েদের ধরি, এরা প্রতি বছর বেরোচ্ছে, পরে আবার এমডি এমএসএ আবার 52,000 থেকে 50,000 মতো ঢুকছে, বাকিরা কিন্তু আর যেতে পারছে না, বাকিরা কিন্তু এমবিবিএসই থাকছে, এবং শুধু এমবিবিএস পরে কিন্তু তার ভবিষ্যৎ তেমন কিছু হচ্ছে না যদি না সে পোস্ট গ্রাজুয়েশনে যায়। ফলে এখানে কিন্তু প্রথম থেকে কিন্তু এই যে ছাকনিটা হয়ে যাচ্ছে, এদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু চিনি মেনে খেলা হচ্ছে, তারপরেও 1 কোটি 100 কোটি টাকা খরচা করে এমবিবিএস কোর্স করতে যাচ্ছে। এই প্রাইভেট কলেজ থেকে পরে কোয়ালিটি এডুকেশন কি পাচ্ছে এবং তার ভবিষ্যৎ কি সেটা অনিশ্চিত,
তা সত্ত্বেও কিন্তু যাচ্ছে। এই যে একটা আলিয়ার পেছনে দৌড় করানো হচ্ছে, এবং আলিয়ার পেছনে দৌড় করানোর সিস্টেমটা তৈরি করা হয়েছে। ভবিষ্যৎ কোথায় সেটা কিন্তু কেউ নিশ্চিত নয়, তা সত্ত্বেও বিরাট পরিমাণ ইনভেস্টমেন্ট হচ্ছে, এবং বেশিরভাগটা কিন্তু আলটিমেটলি ডেড ইনভেস্টমেন্ট হচ্ছে। কিন্তু যারা লাভ করার তারা কিন্তু এর মধ্যে থেকে লাভ করে নিচ্ছে, একটা ফাটকাবাজি জুয়ার মধ্য দিয়ে একটা বিরাট চক্র কিন্তু লাভটা করে নিচ্ছে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এনটিএ কে বাতিল করার দাবি তো তুলেছে অনেক সংস্থা বা সংগঠন বা অনেক জায়গা থেকে, রাজনৈতিক দলও নিট বাতিল করার দাবি উঠছে। তামিলনাড়ু সরকার আগেই তো বলছে এখন বলছে আবার সেই রাজ্য ভিত্তিক হওয়ার কথা বলা হচ্ছে। প্রথম কথা হচ্ছে আজকে যারা ডাক্তার, আজকে যারা 60, 70, 65 বছর বয়স সিনিয়র ডাক্তার যারা, এরা তো আগের সিস্টেম থেকেই ডাক্তার হয়েছে। এখনো যদি আমরা ভরসা করি ওই ডাক্তারের উপর, তো ভরসা করি। পুরনো সিনিয়র ডাক্তার যারা আছে ওরা তো আর নিট দিয়ে ডাক্তার হয়নি, তো আমরা এখনো বিভিন্ন জায়গায় যখন ভরসা করতে যাই ওই ডাক্তারদের উপর ভরসা করি, সে সার্জন হোক বা মেডিসিনের ডক্টর বা যে কোনো স্পেশালিস্ট, সুপার স্পেশালিস্ট হোক। তো এরা কি ডাক্তারি শেখেননি? নিট দিয়ে পাশ করলেই ডাক্তারি শিখতে পারবে, না হলে ডাক্তারি শিখতে পারবে না, ডাক্তারি শেখার যোগ্যতা হবে না, ব্যাপারটা এরকম নয়। ঠিক যেরকম টেটের ব্যাপারটা আসে, টেট দিয়ে পাশ করলে পরেই ভালো শিক্ষক হবে, বিষয়টা এরকম নয়। আগে তো টেট না দিয়েও শিক্ষকরা মানে রিক্রুট হতো, শিক্ষকরা মানে নিয়োজিত হতো কাজে। তারা কি শিক্ষক ছিলেন না? তাকে পড়াতে পারতেন না? আজকের হলে পড়াতে পারবে। কিন্তু এখন তো সেই এখন কথা হচ্ছে এগুলি আসলে ফিল্ট্রেশন, ছাঁকনি, আসলে বাতিল করার পরীক্ষা। এগুলো বিরাট সংখ্যক 24 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 1,09,000 যাবে, তার মধ্যে কিন্তু মাত্র 57 থেকে 58,000 সরকারি কলেজ যাবে, বাকি হচ্ছে প্রাইভেট কলেজ যাবে। প্রাইভেট কলেজে কিন্তু শূন্য পেলেও ভর্তি হওয়া যায়, শুধু নিটে মানে এডমিশনটা নিলেই হয়, মানে এডমিটটা পেলে নিটে বসলেই চলে। যদি কেউ শূন্য পায় 700 কোটির মধ্যে, তাহলেও কিন্তু যদি তার 1 কোটি টাকা থাকে তাহলে সে কিন্তু গিয়ে ওই প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে পারে। আসল ঝামেলা হচ্ছে সরকারি কলেজে। এবার সরকারি কলেজে বলা হচ্ছে 55 থেকে 57,000 সিট আছে, আসলে খোঁজ করে দেখা যায় 40,000-এর বেশি নেই, কারণ বাকিটা হচ্ছে পিপিপি মডেলে আছে। আজকে টিএমসিটা কি? টিএমসি সরকারি না বেসরকারি? যখন সরকারি সুবিধা নেওয়ার বিষয় থাকে তখন সেটা সরকারি, কিন্তু যখন প্রচুর ফিজ নেওয়ার ব্যাপার এসে যায় 70-80 লাখ টাকা, তখন সে বেসরকারি। রোগীদের থেকে যখন 2 লাখ, 2.5 লাখ টাকা, 5 লাখ টাকা বিল করতে হয় তখন সেটা বেসরকারি। আবার যখন সমস্ত সরকারি ব্যবস্থা নিতে হবে, সুবিধা নিতে লাগবে, তখন সেটা আবার সরকারি হিসেবে ট্রিটেড হয়। এইগুলি তো চলছে না, এইগুলি চলছে ক্ষণে সরকারি ক্ষণে বেসরকারি, এরকম একটা বিরাট অংশ আছে, মানে এই মেডিকেল কলেজগুলো আছে, সেখানেও কিন্তু প্রচুর টাকা দিয়ে পড়তে হয়। এবং বললাম তো 2013-র পরে যে 110% সিট বেড়েছে, এবং সম্ভবত 65 বা 60 বা 65% বোধহয় কলেজ বেড়ে গেছে, সমস্ত কিছু মিলে। এগুলি সবগুলি হচ্ছে কম্প্রোমাইজ করে তৈরি হচ্ছে, কোয়ালিটি কম্প্রোমাইজ করে তৈরি হচ্ছে, এবং সবগুলি কিন্তু প্রচুর ব্যয়বহুল। এখন একমাত্র এইমস কিছু হয়েছিল, সেখানে তুলনামূলক কম খরচা আছে, এর বাইরে যা সরকারি মেডিকেল কলেজ তৈরি হয়েছে সেখানেও কিন্তু ব্যয়বহুল। যেমন এজিএমসি তে পড়তে গেলে যে খরচা, কলকাতা মেডিকেল কলেজে পড়তে গেলে কিন্তু সেই খরচা নয়। এজিএমসি অনেক বেশি খরচা, এজিএমসি এখন 15 থেকে 16 লাখ টাকা খরচা আছে ডাক্তার হয়ে বেরিয়ে আসতে, এবং সেটা কিন্তু সবার সামর্থ্য নেই। অনেক পুরনো যে কলকাতা মেডিকেল কলেজগুলো সেখানে অনেক কম পয়সায় হয়, এইমস অনেক কম পয়সায় হয়, সমস্ত সরকারি হাসপাতালেও কম পয়সায় পড়া যায় না, সবটাই ব্যয়বহুল। এবার ব্যয়বহুল এই ব্যবস্থাটার মধ্যে যাওয়ার ক্ষেত্রেও দেখা গেছে এত দুর্নীতি, এবার যারা খরচা করে যাওয়ার জন্য তৈরি ছিল এরাও যেতে পারছে না। এটাই হচ্ছে আজকের একটা নতুন ক্রাইসিস। এটা তো ক্রাইসিস, এবং এটা বাস্তব আপনি বললেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে প্রীতবাবু, এই যে আপনি বললেন যে যদি নিটকেই তুলে দেওয়া হয়, আমরা ধরে নিলাম নিটকে তুলে দেওয়া হচ্ছে, আমরা ধরে নিলাম এই ধরনের ফিজ নেওয়া হচ্ছে না, প্রাইভেটে হোক বা সরকারিতে হোক, আরো কম খরচা, তাহলে তো আরো সংখ্যা বাড়বে। তাহলে আপনি বলছেন 2028-এর মধ্যে ডক্টর এক্সেস হয়ে যাচ্ছে, ডাক্তারি পরীক্ষার আর ক্রেজ থাকবে না। তাহলে এভাবে যদি টাকা উঠিয়ে দেওয়া হয়, ব্যারিয়ারটা তুলে দেওয়া হয়, এবং তার সঙ্গে যদি এই ধরনের কলেজগুলোকে মানে কোনো রকম কাট অফ মার্ক না থাকে, তাহলে তো আরো অনেক বেশি পড়তে যাবে। প্রথম কথা হচ্ছে বোর্ডের যে পরীক্ষাটাকে, সেটাকে এত তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে যে এই পড়াশোনাটা কিন্তু লাটে ওঠার অবস্থা হয়েছে। এই যে নিট বা জেই মেইনসের যে সিলেবাস, সেই সিলেবাসের সঙ্গে বোর্ডের সিলেবাসের কিন্তু বিশেষ কোনো সম্পর্ক নাই। বোর্ডের সিলেবাস কাটতে কাটতে ছোট করতে করতে এরকম অবস্থা করেছে, এবং স্কুলে না যাওয়ার অভ্যাস এরকম ব্যাপক হয়ে গেছে যে বোর্ডের পরীক্ষাটা একটা কোনো রকমে দিয়ে দেওয়ার ব্যাপার হয়ে গেছে। এবং বোর্ডের রেজাল্টের সঙ্গে মানে এই যে রেজাল্টের যেহেতু পার্থক্য হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে নিটে 600, 650, 700 স্কোর করছে, কিন্তু বোর্ডের রেজাল্ট খারাপ হচ্ছে। এটা তো মানে একটা সম্ভব নয়। এটা তো মানে এরকম একটা ব্যাপার যে আমি 5-এর অঙ্ক পারি না,
কিন্তু ক্লাস 10 এর অঙ্ক পারি, এটা তো হতে পারে না। যে ক্লাস 10 এর অঙ্ক পারে সে তো 5 এর অঙ্কও পারবে। তো এরকম একটা যান্ত্রিক ব্যবস্থার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। দুর্নীতি তো আছেই, এর বাইরেও একটা যান্ত্রিক ব্যবস্থা নিয়ে যাচ্ছে। আমরা শিক্ষকতা সূত্রে জানি যে এরকম 90, 95, 100 পাওয়া অনেক স্টুডেন্ট আছে যারা প্রাথমিক যে বিষয়গুলিও জানে না কিন্তু ভালো স্কোরার। আজকের দিনে ছাত্ররা ভালো স্কোরার হচ্ছে, কিন্তু ভালো ছাত্র হচ্ছে কিনা সেটা সন্দেহ আছে। কারণ যে সিস্টেমের মধ্যে যাচ্ছে, এটা ওদের দোষ নয়, যে এডুকেশন সিস্টেমে নেওয়া হচ্ছে তাতে ভালো স্কোরার তৈরি হচ্ছে, একটা যান্ত্রিক একটা ব্যাপার চলে আসছে। কিন্তু তাদের মধ্যে যে অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি সেটা কিন্তু ব্যতিক্রম কেউ কেউ থাকতে পারে, কিন্তু বেশিরভাগভাবে সাধারণ ছাত্রের মধ্যে নেই। এবং এর ফলে কি হচ্ছে, এই ছাঁচে পড়ে জাম দিয়ে দিয়ে শর্টকাটে অঙ্ক করে ফেলছে, কিন্তু অ্যানালিসিস যখন করতে বলা হবে তখন করতে পারছে না। আচ্ছা, এই অবস্থাটা এবং সব ক্ষেত্রেই সত্যি। আজকে যে ডাক্তার তৈরি হবে সেই ডাক্তার যে অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি না থাকে, যখন একটা কোনো ট্রমা পেশেন্ট বা অ্যাক্সিডেন্টের পেশেন্ট যখন আসবে একটা গ্রামীণ হাসপাতালে, একজন নতুন ডাক্তার যাবে, সে কোথা থেকে চিকিৎসা শুরু করবে সেটাই বুঝতে পারবে না। পা থেকে শুরু করে না মাথা থেকে শুরু করবে। তার কাজ হবে একটা অ্যাম্বুলেন্স ডেকে, যদি থাকে হাসপাতালে তাহলে বড় হাসপাতাল থেকে পাঠিয়ে দেওয়া, চিকিৎসাই দিতে পারবে না। এবং সেটা হচ্ছে। আজকে ত্রিপুরার গ্রামীণ হাসপাতালে যদি যাই, আমরা মফস্বল হাসপাতালে যাই, চিকিৎসা নেই সেখানে। প্রথম হচ্ছে চিকিৎসার পরিকাঠামো নেই, আর দ্বিতীয় হচ্ছে যে ডাক্তাররা যাচ্ছে, নতুন ডাক্তার আছে, তাদের চিকিৎসা করার মতো যে মানে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটাও নেই। এই জন্য পাঠিয়ে দিতে হচ্ছে। অনেকে চেষ্টা করছে নিজের এই সীমিত ক্ষমতার মধ্যে, অনেকে চেষ্টা করছেন এটা বলবো না, কিন্তু সামগ্রিকভাবে পরিস্থিতি এরকম আছে যে কোয়ালিটি ডক্টরের অভাব, কোয়ালিটি ইঞ্জিনিয়ারের মতোই কোয়ালিটি ডক্টরের অভাব দিন দিন বেড়ে যাচ্ছে। এবং এই নিট পরীক্ষার ফলে আসলে নিট রেজাল্টটাই হচ্ছে আমরা কিন্তু কোয়ালিটি এডুকেশন পাচ্ছি না, আমরা একটা যান্ত্রিক ব্যাপার পাচ্ছি, যান্ত্রিক পরিমণ্ডল পাচ্ছি। যন্ত্রবোধ কিছু স্কোর করে কিছু সিট নিয়ে নেওয়া, তারপর তো এই দুর্নীতির ব্যাপারগুলো আসছেই। এর ফলে যে ডাক্তাররা তৈরি হচ্ছে আগামী দিনে, এক হচ্ছে তাদের কর্মক্ষেত্র নেই, কর্মসংস্থান নেই, আন্ডার এমপ্লয়মেন্ট হচ্ছে, চুক্তিতে ডাক্তার নেওয়া হচ্ছে, যে পয়সায় একজন ডাক্তারের বেতন দেওয়া হতো সেই 4 জন ডাক্তারকে সেই চুক্তিতে নেওয়া হচ্ছে। ফলে অবধারিতভাবে দেখা যাচ্ছে কি আন্ডার এমপ্লয়মেন্টের দিকে যাচ্ছে, ডিসস্যাটিসফ্যাকশনের দিকে যাচ্ছে। এখানে একটা প্রশ্ন আছে যে ইঞ্জিনিয়ার, আপনি বলছিলেন যে ইঞ্জিনিয়ার তো ইঞ্জিনিয়ারিং পাস করার পর উনি চেম্বার নিয়ে খুলে বসতে পারবেন না, সেখানে প্রাইভেট প্র্যাকটিস করার মতো ওনার কিছু নেই। উনি তখন ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে হয়তো ব্যাংকে বা ইন্স্যুরেন্স সেক্টরে, অন্যান্য কোনো সেক্টরে কাজ করছেন, প্রাইভেট সেক্টরে কাজ করছেন। এখন একজন ডাক্তার তো ওনার প্রাইভেট চেম্বার নিয়ে বসেন। এখন সবচেয়ে বড় ভয়ানক ব্যাপার হচ্ছে যে এই যে আপনি বলছেন যে এই যে ডাক্তাররা বা আমরা যে এই যে দেখছি, এখন তো ভয় হচ্ছে যে যারা যোগ্য না তারা আগামী দিনে বেরিয়ে আসবে, আপনার কথা অনুযায়ী রিক্রুট হবে না। এখন যে কোনো সরকারি হাসপাতালে রিক্রুট হলো না বা বেসরকারি হাসপাতালে রিক্রুট হলো না, চেম্বার নিয়ে তো বসবে। এত কোটি টাকা খরচ করে ডাক্তারি পাস করে এসছে, আর কয়েক লাখ টাকা খরচ করলে তো ভালো ইন্টেরিয়ার সহ একটা ভালো চেম্বার হয়, বড় বড় সাইনবোর্ড লাগানো, এবং মানুষ সেখানেই যায় বড় ডাক্তার ভেবে। এখন তাহলে তো আরো চেম্বার খুলে সার্জারি করবে, চেম্বার খুলে সার্জন কি হার্ট ওপেন হার্ট সার্জারিটা করবে? তার তো একটা পরিকাঠামো দরকার। ডাক্তারি পরিষেবা দিতে গেলে একটা পরিকাঠামো দরকার। ছোট ছোট নার্সিংহোমে কতটা কি হয়, আমরা আগরতলা যে নার্সিংহোমগুলো দেখছি, আমাদের সামনে যে উদাহরণগুলো দেখছি, এখানে কি ট্রিটমেন্ট হয়, কতটা হয়? কোনো ক্রিটিক্যাল অপারেশন সেখানে করতে পারবে? তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা আছে? সেটা যদি না থাকে, এই যে বড় বড় বিল্ডিং দেখছি, বিল্ডিং এর ভেতর কিচ্ছু নেই। একটা এমআরআই বা স্ক্যান করতে গেলে বলবে যে মেশিন নষ্ট হলে 2 মাসের মধ্যে মেশিনটা ঠিক হচ্ছে না। বেসিক যে রেডিওলজি অথবা যে প্যাথোলজিক্যাল যে সমস্ত কাজকর্মগুলো সেগুলো তো ঠিকভাবে হয় না। তারপর তো ডাক্তারই করবে, চিকিৎসা করবে, পরিকাঠামোই নেই। প্রথম কথা, ডাক্তাররা ওয়েল ট্রেন্ড নয়, বেশিরভাগ ক্ষেত্রে নতুন ডাক্তার যারা হচ্ছে তাদের বেশিরভাগ ওয়েল ট্রেন্ড নয়। এরপর হচ্ছে যে যন্ত্রপাতি তাদের কাছে থাকা দরকার সেগুলি ওদের নেই, পরিকাঠামো নেই। তো এই অবস্থায় ট্রিটমেন্টটা হবে না, এবং ট্রিটমেন্ট যদি না হয়, আসল শিক্ষাটা তো হয় প্র্যাকটিক্যাল। যখন আসলে পড়াশোনার পরে যখন মানুষ সমস্যার সমাধান করতে যায় তখন তার আসল শিক্ষা হয়। একজন ডাক্তার শিক্ষিত হয় কখন, একজন শিক্ষক শিক্ষিত হয় কখন, একজন ইঞ্জিনিয়ার শিক্ষিত হয় কখন, যখন সে কর্মক্ষেত্রে নিয়োজিত হয়, তখনই তার আসল শিক্ষা হয়, তখনই বুঝতে পারে কি সমস্যা আছে, কি সমস্যা কিভাবে সমাধান করতে হবে। এটা করতে গেলে আজকে যে অবস্থা আছে সেই অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে এই এন্ট্রান্স পরীক্ষার মধ্য দিয়ে, নানা রকম সংগ্রামের মধ্য দিয়ে, এরপর পড়াশোনা করে যখন ডিগ্রিটা অর্জন করে ওরা যখন চাকরিতে নিয়োজিত হলো, হয় না, এখন খুব কম হচ্ছে, তখন কিন্তু ওরা না পারছে পরিষেবা দিতে, না পরিষেবার মতো উপযুক্ত কাঠামো ওরা পাচ্ছে যাতে ওরা আসলে ওয়েল ট্রেন বা মানে প্রকৃত শিক্ষিত হয়ে ওঠে। এই অবস্থার মধ্যে আছে। কন্ট্রাডিকশনটা কি? একদিকে সিট বাড়ানো হচ্ছে, কলেজের সংখ্যা বাড়ানো হচ্ছে, আরেকদিকে নিয়োগ কর্মসংস্থান কমিয়ে দিচ্ছে। প্রথম কথা হচ্ছে এখনো ডাক্তারদের হোক ইঞ্জিনিয়ারদের হোক, ইঞ্জিনিয়ার যে প্রাইভেট সেক্টরে যেতেও পারে, ডাক্তারদের কিন্তু সেই অবস্থা নেই। আজকে বড় বড় নার্সিংহোম হোক বা বড় হাসপাতালগুলি, প্রাইভেট হসপিটাল হোক, ডাক্তাররা কিন্তু বেশিরভাগ হচ্ছে, আচ্ছা আমি চেম্বার খোলার ব্যবস্থা করে দেবো নার্সিংহোমে বা হাসপাতালে, তুমি নিজের ভিজিট নেবে আর আমাদের বাকি কমিশনটা আমরা নেব।
এরকম অবস্থায় আছে। তাকে তার প্রফেশনে থাকতে হচ্ছে, ইঞ্জিনিয়ার প্রফেশন থাকতে পারবে সাথে, তাতে কতজন থাকতে পারবে এই সিচুয়েশনে, এই কন্ডিশনে কতজন থাকতে পারবে? কতজন ডাক্তার আজকে যে আগরতলায় আমরা ধরবো যে কতজন ডাক্তার ত্রিপুরা রাজ্যে আছে, নতুন ডাক্তার, জুনিয়র ডাক্তার, এরা কতজন সত্যিকার এস্টাবলিশড হতে পারছে, কতজন সত্যিকার এস্টাবলিশড হতে পারছে, সেই স্ট্যাটিস্টিক্সটা নিতে হবে। বেশিরভাগই আন্ডার এমপ্লয়েড। ঠিক, আমি সেটা বলছিলাম, চেম্বার খুলে বসলেও তারা তো যদি এভাবে, যারা যোগ্য না, ওরা যখন এইভাবে যদি পাশ করে এসে এইভাবে ভর্তি হয়ে পাশ করে এসে যদি চেম্বার খুলে বসে, সেটা তো থ্রেট স্বাস্থ্য ব্যবস্থার জন্য। অবশ্যই থ্রেট তো হচ্ছেই, সেটা তো থ্রেট তো হচ্ছেই, কারণ হচ্ছে একটা মেকানিজম প্র্যাকটিস করা হচ্ছে। কিন্তু ডাক্তারি স্বাস্থ্য যেটা, চিকিৎসা স্বাস্থ্য তো একটা মেকানিজম নয়, সেখানে অনেকগুলো বিষয় মাথায় রাখতে লাগে। মানে এখানে মেন্টাল এবিলিটি থেকে শুরু করে ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেওয়ার যে ব্যাপারগুলো আছে, ডায়াগনোসিস সঠিকভাবে করার যে ব্যাপার আছে, অনেক ক্রিটিক্যাল ব্যাপার স্যাপার আছে। মানুষ, জীবন্ত মানুষ নিয়ে কাজ সেখানে। এই কাজটা যেখানে করা হয় সেখানে তার শিক্ষাটা তো ওইভাবেই হতে হবে, মানে সম্পূর্ণ শিক্ষা হতে হবে, একটা হোলিস্টিক এফোর্ট দেওয়ার ব্যাপার আছে, তো একটা কম্পোজিট প্ল্যানিং আছে। এটা তো আজকের দিনে যে এই যে ব্যাঙের ছাতার মতো যে মেডিকেল কলেজ তৈরি করে দেওয়া হচ্ছে, তারপর এন্ট্রান্সের নামক একটা প্রহসনের মধ্যে দিয়ে সেখানে যে ভর্তি হচ্ছে, এই গোটা প্রক্রিয়াটাই কিন্তু আসলে চিকিৎসা ব্যবস্থাটা একটা বিশেষ সমস্যার মধ্যে ঠেলে দিচ্ছে, বিশেষ সংকটের মধ্যে ঠেলে দিচ্ছে, এবং এই সংকটটা দিন দিন আরো বাড়ছে। এখন কোন মেডিকেল কাউন্সিল যে এই যে দিয়ে দিচ্ছে, মানে এই যে বিভিন্ন নতুন নতুন মেডিকেল কলেজ তাতে ছাড়পত্র দিয়ে দিচ্ছে, আমরা জানি তো এখানে কি হয়। হঠাৎ করে ফুলের টব টব দিয়ে সাজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে হাসপাতাল সাজিয়ে দেওয়া হলো, কি ব্যাপার? মেডিকেল কাউন্সিলের লোকজন আসবে, পরিদর্শন করবে, এসে ওদেরকে সাজানো গোছানো সবকিছু দেখিয়ে দেওয়া হলো। লকারের মধ্যে বহুদিন ধরে যে মেশিনপত্রগুলি পড়েছিল সেগুলি হঠাৎ করে ঝেড়ে পুছে বের করে নিয়ে আসা হলো, দেখানো হলো যে আমরা সুন্দরভাবে কাজ করছি। তা মেডিকেল কাউন্সিল কি জানে না এগুলি সাজানো? যে ওরা আগের থেকে খবর দিয়ে সাজিয়ে গুছিয়ে আসছে, সেই খবর পেয়ে সব সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হচ্ছে, তারপর দেখিয়ে দিয়ে সেখানে কি হচ্ছে, নতুন করে এফিলিয়েশন নিয়ে নেওয়া হচ্ছে। এই এফিলিয়েশন নেওয়ার জন্য কি হচ্ছে, ভাড়া করা প্রফেসর আনা হচ্ছে, যে প্রফেসর এখানে পড়ায় না, আসেই না, অথচ নাম নেম প্লেট লাগানো আছে, সেই প্রফেসরকে ওই পার্টিকুলার যেদিন মেডিকেল কাউন্সিল লোক সেদিনকে এনে তাকে দিয়ে মানে দেখানো হচ্ছে যে ক্লাস নিচ্ছে বা পড়াচ্ছে বা ছাত্রদের শেখাচ্ছে। এই প্রহসনগুলি করা হচ্ছে এবং সেগুলি সবাই জানে, ওপেন সিক্রেট। এর মধ্য দিয়ে কিন্তু এইভাবে ডাক্তার তৈরি করা হচ্ছে, ডাক্তারের চাষ হচ্ছে, এবং এর মধ্যে কি হচ্ছে, কোয়ান্টিটি বাড়ছে কিন্তু কোয়ালিটি বাড়ছে না। আর চিকিৎসা শাস্ত্র এমন একটা বিষয়, মানুষের জীবন নিয়ে ব্যাপার, সেখানে যে কোয়ালিটি যদি না থাকে, কোয়ান্টিটি দিয়ে কিন্তু কিচ্ছু হবে না। আজকে এই নিটের মধ্যে দিয়ে কিন্তু কোয়ান্টিটি তৈরি হচ্ছে, কোয়ালিটি তৈরি হচ্ছে না। একদম আমাদের মতো ছোট্ট রাজ্যে, ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যে, যেখানে হয়তো অনেক ছেলেমেয়েরা এবার নিটে ভালো ফলাফল করেছে, এখন প্রশ্ন হচ্ছে যে কারা করেছে, কারা গ্রেস মার্ক পেয়েছে, সেটা কিন্তু নিজেরা যদি না বলে তাহলে পাশের জন কিন্তু কেউ জানতে পারছে না। এখন পরীক্ষার জন্য কে আবার যাচ্ছে, যদি কেউ আবার গিয়ে বসে তাহলে বোঝা যাবে যে উনি গ্রেস মার্ক পেয়েছিল বা সে গ্রেস মার্ক পেয়েছিল। এখন আমাদের মতো ছোট্ট রাজ্যে আমাদের ছাত্রছাত্রীরা কিভাবে লাভবান হবে, বা এই যে সমস্যা হলো এর থেকে উত্তরণের পথ কি? স্কুল এডুকেশনকে ডেভেলপ করতে লাগবে। স্কুল এডুকেশনের উপর কোনো রকম কোনো জোর দেওয়া হচ্ছে না। স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে ছাত্রছাত্রীরা, গার্জিয়ানরা বলছে স্কুলে যেতে হবে না, এমন স্কুলে গিয়ে ভর্তি হচ্ছে যেখানে ক্লাস করতে হয় না, এবং সেটা এনকারেজ করছে প্রশাসন, সরকার সবাই এনকারেজ করছে বিষয়টাকে। এবং এটা করার ফলে কি হচ্ছে, মানে স্কুলের এডুকেশন যদি এভাবে যদি বিধ্বস্ত হয়ে যায় তাহলে প্রপার এডুকেশনই তৈরি হবে না। ছাত্রছাত্রীদের যে ধীশক্তির বিকাশ, মেধা শক্তির যে বিকাশ, সেটাই হবে না। ফলে একটা যন্ত্রবৎ একটা কোচিং সেন্টারের মধ্য দিয়ে ওরা কিছু এমসিকিউ কিভাবে আনসার করতে হবে সেগুলি মুখস্থ করে তারপর গিয়ে ঝেড়ে দিচ্ছে গিয়ে। এবার প্রশ্ন ফাঁস হোক বা লিক হোক বা গ্রেস হোক বা না হোক, যারা প্রপারলি যারা নাম্বার পাচ্ছে তাদের ওই নাম্বারটা 24 ক্যারেটসের গোল্ড কিনা সে ব্যাপারে তো সন্দেহ থেকে যাচ্ছে, কারণ এটা এমসিকিউ আনসার করছে। আচ্ছা, এমসিকিউ দিয়ে এই যে ফিল আপ করে করে আনসার করা হচ্ছে, ওএমআর শিট ভর্তি করা হচ্ছে, এবার সেটা দিয়ে যারা সঠিকভাবে নম্বরও পাচ্ছে তাদেরও শিক্ষাটা সম্পূর্ণ কিনা, তারাও কোয়ালিটি এডুকেশন নিয়ে সেখানে যাচ্ছে কিনা, এটাও তো প্রশ্ন চিহ্নের মুখে থাকছে। গোটা প্রক্রিয়াটাই তো এরকম হচ্ছে না, শুধুমাত্র এই কম্পিটিটিভ এক্সামের উপর বেস করে পড়াশোনা হচ্ছে। পড়ার বইটুকু, টেক্সট বইটুকু কেউ পড়ছে না, কোচিং সেন্টারে গিয়ে মানে এই ট্রেনিং নিচ্ছে, যন্ত্রবোধ ট্রেনিং নিচ্ছে। এবং কোচিং সেন্টারগুলি কখন চলে? স্কুল যখন চলে তখন কোচিং সেন্টার চলে। এই যে কোটা বা দিল্লিতে যে কোচিং সেন্টারগুলো আছে সেখানে ওদের লিঙ্ক আছে বিভিন্ন স্কুলের সঙ্গে, শুধুমাত্র পরীক্ষার সময় গিয়ে স্কুলে পরীক্ষা দিয়ে আসে, আর সারা বছর সেই কোচিং সেন্টারেই পড়াশোনা করছে। এগুলি কিভাবে সরকার এলাও করছে? কোচিং সেন্টারগুলি থেকেই তো প্রশ্ন লিক আউটের সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ ওরা তো চ্যালেঞ্জের মধ্যে। এক একটা কোচিং সেন্টারে যে পরিমাণ বিজনেস হচ্ছে এবং যে পরিমাণ প্রফিট হচ্ছে, এই প্রফিটকে জাস্টিফাই করার জন্য, আরো বেশি স্টুডেন্ট আনার জন্য এরা অবধারিতভাবে মেল প্র্যাকটিসে দিয়ে যাচ্ছে, ওদের সঙ্গে যোগসাজশ থাকছে।
বিভিন্ন পরীক্ষা নিয়ামক সংস্থা তো যোগসাজশ অবশ্যম্ভাবী থাকবে কোচিং সেন্টারগুলোর মধ্যে। এক একটা 3,000-4,000 কোটি টাকা টার্ন ওভার আছে এক একটা কোচিং সেন্টারের। তো এই টার্ন ওভারের যে কোম্পানিগুলো আছে, কোচিং সেন্টারের নামে যে কোম্পানিগুলো চলছে, এরা শিক্ষার নামে তো শিক্ষার বিজনেস করছে। এই বিজনেসটা যখন এত টার্ন ওভারে যায়, সেটা ম্যাল প্র্যাকটিস ছাড়া, দুর্নীতি ছাড়া হতে পারে? দুর্নীতি তো হবেই, এবং দুর্নীতি অবধারিত এনকারেজ করা হচ্ছে, সরকারিভাবে প্রশাসনিকভাবে এনকারেজ করা হচ্ছে। আজকে এখন দেখা যাবে কি, যদি ধরাও পড়ে দুর্নীতি হয়েছে, ধরাও পড়ে যে প্রশ্ন লিক হয়েছে, তাহলে দেখা যাবে যে ওই কিছু ডাইনি ধরা হবে, উইচ হান্টিং। মাঝারি স্তরে বা নিচের স্তরের ধরা হবে কয়েকজনকে, এরা প্রশ্ন লিক করে দিয়েছে। বলা হবে কোনো একটা জায়গায় হয়তো ফটোকপি করতে বা কোনো প্রিন্টিং এর যেখানে দেওয়া হয়েছিল সেখান থেকে হয়তো এটা বেরিয়ে গেছে। ওই প্রিন্টিং এর কাজে নিযুক্ত যে লোকটা আছে, ছাপাখানায় যে লোকটা কাজ করছে, সে এই খারাপ কাজটা করেছে, কালপিটটা সে, তাকে ধরে নিয়ে জেলে পড়ো। আসল কথা হচ্ছে ওপর স্তরের অনুমোদন ছাড়া নিচের স্তরে যেই কাজ করুক তার পক্ষে সম্ভবই নয় যে এইভাবে প্রশ্নকে লিক আউট করা, প্রশ্ন ফাঁস করে দেওয়া। উপর স্তরে জানলেই সেটা সম্ভব। এখন রাজনীতি হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল একে অপরকে দোষারোপ করছে এবং এখন দাবি উঠছে নিট বাতিলের, এনটিএ বাতিলের। আলটিমেটলি কি হবে বলে মনে করছেন? অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। আলটিমেটলি আপনি তো যেটা, আমরা তো এই বছরের ব্যাপারটা দেখছিলাম, আলটিমেটলি নিট বাতিল হবে বলছি যে আমার আপনার কথার উপর নয়, 4-5 বছর পরে অবধারিতভাবে হয়তো এই এলিজিবিলিটি টেস্ট যেটা আছে, এমনকি যেই মেইনস, যেই অ্যাডভান্স, এগুলি হয়তো বাতিলের পথে যাবে। আচ্ছা, কারণ আইআইটি পাস আউট যারা আছে এবার, এদের 37% রিক্রুটমেন্ট পায়নি। মুম্বাই আইআইটির মতো এলিট প্রতিষ্ঠানেও এবছর ক্যাম্পাসিং এ 37% ছেলে মেয়ে কোনো পায়নি, কোনো কোম্পানি পায়নি, প্লেসমেন্ট পায়নি। তো এই যদি অবস্থা হয়, আইআইটির মতো প্রতিষ্ঠানে যদি এই অবস্থা হয়, তাহলে এর নিচের অবস্থা কি বোঝাই যাচ্ছে। ফলে এই ধরনের এন্ট্রান্সগুলিতে আগ্রহ, যেটা পরীক্ষা দেওয়ার, এমনিতে তো ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স আগ্রহ অনেক কমে গেছে। নিটে 24 লাখ পরীক্ষা দিয়েছে, আর যেই মেন্সে বোধহয় 11 লাখ বসেছে বা 12 লাখ বসেছে, অর্ধেক হয়ে গেছে। একটা সময় ইঞ্জিনিয়ারিং এর চাহিদা বেশি ছিল। আমাদের সময় দেখা গেছে যে স্ট্যান্ড যারা করতো 10 জনের মধ্যে 9 জনই যাচ্ছে ইঞ্জিনিয়ারিং এ, একজনে তো যাচ্ছে ডাক্তারিতে। এখন উল্টো হয়ে গেছে বিষয়টা। এখন এই ক্রাইসিসটাও যখন আসবে 2027-28 মধ্যে, ওই 2028 যে টার্গেট করা হয়েছে 1,30,000 কোটি টাকা বিজনেস হবে, ওটা হওয়ার পর দেখা যাবে যে এখানেও একটা বড়সড় ধস আসবে। আচ্ছা, তার আগে যতটা পারা যায় তুলে নেওয়া হচ্ছে, টাকাটা তুলে নেওয়া হচ্ছে। এখন তাহলে ছাত্রছাত্রীরা কি করবে? একটা শেষ প্রশ্ন আপনার কাছে, এত কিছু জানার পর সবকিছু, কারণ আজকে আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু যারা এবার নিট দিয়েছে তারা শুধু নয়, আগামী দিনে যারা নিট দেবে বা 2028 মধ্যে যারা নিট দেবে, 25, 26, 27 যারা, তারাও দেখছে, তাদের অভিভাবকরা দেখছে, তারা কি করবে? এখন শেষ মানে উপসংহার যদি করতে হয়, আসল কথাটা হচ্ছে এবারের এই যে ঘটনাগুলো ঘটলো গত 1.5 মাসে, ইলেকশনের রেজাল্টের পরপরই যে ঘটলো, আবার যেটা প্রথম বলেছিলাম যে সমাজের এলিট সেকশন, সুবিধাভোগী অবস্থাপন্ন যে সেকশন আছে সমাজে, যারা মূলত স্বার্থপর আত্মকেন্দ্রিক যে মানুষগুলো আছে, যারা নিজেদের ভালো ছাড়া দুনিয়ার আর কিছু বোঝে না, নিজেদের ভালোটা হতে পারলে, সেই সেকশনটা যারা সরকার বা সিস্টেমের প্রতি অনুগত, কারণ সিস্টেম দ্বারা লাভবান হচ্ছে, এরা কিন্তু এসে এই জায়গায় এসে কিন্তু আক্রান্ত হলো। এবং এই যে ক্ষোভের বিষয়টা, এই ক্ষোভের বিষয়টা এটা অভূতপূর্ব, আগে কখনো ঘটেনি। অর্থাৎ সমাজের এই যে উপরের যে একটা ক্রিমি লেয়ার যেটা বলতে পারি, এরা কিন্তু এই যে ক্ষোভের মধ্যে কিন্তু এরাও একটা বড় অংশ হয়েছে, এরাও বিক্ষুব্ধ হয়েছে, পথে নামছে, প্ল্যাকার্ড নিয়ে পথে বিক্ষোভ দেখাচ্ছে। কারণ এই যে অনিয়ম বা এই যে দুর্নীতি, এদেরকেও কিন্তু আঘাত করেছে। আচ্ছা, এর ফলে কি হচ্ছে, শোরগোলটা অনেক বেশি। এমন সব টিভি চ্যানেল যারা সরকারের অনুগত ছিল, তারাও দেখা যাচ্ছে বিরাট করে হাইলাইট করছে এই যে নিটের কেলেঙ্কারিকে, এবং এরা কিন্তু মানে কেলেঙ্কারি প্রতিষ্ঠিত করে দিয়েছে অলরেডি। ওই যে কি কয় মিডিয়া ট্রায়াল অলরেডি হয়ে গেছে, এবং বিভিন্ন চ্যানেল দেখলে বোঝা যাবে যে মানে সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে না দিয়েছে তার উপর অপেক্ষা নেই, তার আগেই ওরাই ঘোষণা করে দিচ্ছে, ওরা খুঁজে নিয়ে বের করে আছে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে। ওই যে এলিট সেকশন আক্রান্ত হয়েছে, ফলে তাদের যে সেকশনটা যেখানে আক্রান্ত হয়েছে, তাদের যে মানে প্রভাব সমাজের মধ্যে সেটা অনেক বেশি। এই জন্য কি হয়েছে, সরকার বা সিস্টেমের প্রতি অনুগত যে প্রচার মাধ্যম, তারাও কিন্তু আলোড়িত হয়ে গেছে। এই ঘটনাটা নতুন ঘটনা, ফলে কি হচ্ছে, এখন দেখা গেছে যে এইটা হলে পরে সমাজের বিক্ষোভটা এই জায়গায় গেছে যে এখন কিন্তু আসলে সমস্ত সিস্টেমই এখন নড়ে চড়ে বসতে হবে। আচ্ছা, কারণ এই জায়গাতে যদি ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যায়, এই জায়গাতে বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায়, তাহলে কিন্তু সিস্টেম আর চলতে পারবে না, সিস্টেমের উপরে বিরাট বিপদ চলে আসবে। এবং এখান থেকে যেই প্রশ্নটা প্রথমে আসবে, এবার আমাদের মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষরা কি করবে? তারা তো সব দিক থেকেও গেলে, এদিকেও গেলে ওদিকে গেল, পয়সা খরচা করে
প্রাইভেট কলেজে ভর্তিও করতে পারবে না। আবার এই ধরনের পরীক্ষায় এত কষ্ট করে পরীক্ষা দিয়ে যদি রেজাল্ট এরকমই আসে, দেখা গেল যে পরিশ্রম করলাম, সবই করলাম, কিন্তু এই দুর্নীতির কারণে আমি র্যাঙ্কই পেলাম না, তাহলে সব দিক থেকে গেল। এখানে আসল আওয়াজটা উঠতে হবে, স্কুল এডুকেশনটাকে যে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটাকে আবার নতুন করে রিভাইভ করতে লাগবে, এই ব্যাপারে জনমত তৈরি করতে লাগবে। প্রশাসন এবং সরকারকে বাধ্য করতে হবে স্কুল এডুকেশনটা যেমন ঠিকঠাক হয়। উল্টো কি হচ্ছে, বিদ্যাজ্যোতি করে দেখা গেছে যে এবার ফেল 40% না কত শতাংশ স্টুডেন্ট ফেল করে গেছে, কোথাও কোথাও 50% স্টুডেন্ট ফেল করেছে। এই ধরনের প্রহসনগুলো, এই ধরনের গিনিপিগ বানানো চলবে না ছাত্রছাত্রীদের। কোথাও কোনো সেভাবে প্রতিবাদ হয়েছে বিদ্যাজ্যোতি যখন স্কিম আনা হয়েছে? কোন রকম কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, টিচারদের ট্রেনিং নেই। গ্রামাঞ্চলে কি হয়েছে, কিছু পয়সা খরচা করে কিছু ছেলে মেয়েকে পড়ানোর ব্যবস্থা করেছে বিদ্যাজ্যোতি স্কুলে, এবং অনেক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুল বন্ধ করে দেওয়ার যুক্তিটা কি? স্টুডেন্ট যায় না। স্টুডেন্ট কেন যায় না? আজকে শরীরের সমস্ত রক্ত মুখের উপর উঠে আসার মতো আগরতলা শহরের মধ্যে সমস্ত স্কুলগুলিতে সবাই এসে ভর্তি হচ্ছে। সাবরুম, বিলোনিয়া, ধর্মনগর হোক, সোনামুড়া হোক, অমরপুর হোক, সেখান থেকে যাদের একটু পয়সা করি আছে চলে আসছে আগরতলা শহরে, ঘর ভাড়া করছে, ওদের ফ্ল্যাট কিনে নিচ্ছে, নিয়ে স্কুলে ভর্তি করাচ্ছে। স্কুলগুলিতে প্রচন্ড চাপ, নতুন নতুন সেকশন খুলতে হচ্ছে, আর ওদিকে মফস্বলের বা গ্রামাঞ্চলের স্কুলগুলিতে ছাত্র নেই। এই যে অবস্থাটা হয়েছে, এই অবস্থাটা তৈরি করা হয়েছে, সিস্টেম তৈরি করেছে। এতে কি হচ্ছে, এডুকেশন সিস্টেম ভেঙে পড়েছে, একটা যন্ত্রবোধ মেকানিজম তৈরি হচ্ছে। এই মেকানিজম থেকে ভালো ছাত্র তৈরি হয় না, দু একটা ভালো স্কোরার তৈরি হয়। এদের আগামী ভবিষ্যৎ খুব অন্ধকার, কারণ ছাত্র যদি ভালো না হয়, যদি স্কোরার হয়, সে ভবিষ্যতে সাফল্য পেতে পারে না। কেউ কেউ ব্যতিক্রম হিসেবে সাফল্য পেতে পারে, কিন্তু বাস্তবে দেখা যাবে সমস্ত সামাজিক সাফল্য সেটা আসবে না, সমাজ একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে। এখন স্কুলমুখী হতে হবে সবাইকে, স্কুলমুখী হতে হবে, স্কুলে প্রপার এডুকেশন হতে হবে, স্কুলগুলিতে পরিচালন কমিটি এইভাবে থাকতে হবে, শিক্ষাবিদদের আনতে হবে, সমাজকর্মীদের আনতে হবে, অর্থাৎ সমাজে যারা বিদ্বজন আমরা প্রকৃত অর্থে, তাদেরকে আসলে পরিচালন কমিটিতে আনতে হবে, তাদেরকে নিয়ে গভর্নিং বডি তৈরি করতে হবে, মানে ডিসিশন মেকিং কমিটি এদেরকে দিয়ে করতে হবে, যারা সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে, আমলা দিয়ে নয়, মন্ত্রী দিয়ে নয়। আমলা মন্ত্রীরা শিক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নাই, ওরা খবরদারি করতে পারে, দম্ভ থাকতে পারে, একে তাকে ধমকাতে পারে। কোথাকার কোন ডিএমএস এর প্রধান শিক্ষকদের ধমকে দিয়েছে, সাহস কি করে হয় ওই প্রধান শিক্ষককে ধমকানোর মতো? এই যে বিদ্যাজ্যোতির রেজাল্ট খারাপ হলো, কোন ডিএম নাকি বকে দিয়েছে, মানে খুব বিশ্রী ভাষায় গালাগালি করেছে। এই অধ্যত্ত কি করে আসে গালাগালি দেওয়ার? একজন প্রধান শিক্ষক একজন ডিএমকে ধমক দিতে পারে, একজন ডিএম কখনো প্রধান শিক্ষক ধমক দিতে পারে না। শিক্ষক এবং চিকিৎসকদের যে স্থান সমাজে থাকার কথা ছিল সেটা আজকে নেই। সেটা নেই বলেই আজকে সাহস হয় একজন আমলার এভাবে শিক্ষককে ধমক দেওয়ার। আমলাদের সাহসী কি করে? আমলাদের সঙ্গে শিক্ষার কি সম্পর্ক? সমাজে সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তি হচ্ছে শিক্ষকরা, সেই শিক্ষকদের সে ধমকাচ্ছে, এরা আইএএসরা এসে আইপিএস ধমকাচ্ছে। এই সাহসটা আসে কি করে? এটাই হচ্ছে সমাজের সবচেয়ে খারাপ জায়গা। আজকে সমাজটা এই জায়গায় গেছে বলে শিক্ষারই হাল। ঠিক, আমরা অবশ্যই, এবং শিক্ষকদের আপনি বলছেন যে শিক্ষকদের কিভাবে ধমকানোর সাহস পাচ্ছে, এবং শুধু এটা নয়, আজকে এবং সেটা নিয়ে কোনো সেমন কোনো প্রতিবাদ নেই। এই যে আজকে যে কেলেঙ্কারির কথা উঠে আসছে, বাট যেটা অভিযোগ, এবং এটার সঙ্গেও শিক্ষকরা যুক্ত আছে বলে এখন দাবি করা হচ্ছে। এখন সে জায়গায় দাঁড়িয়ে শিক্ষকদেরই বা কতটুকু, আপনি দেখুন না, এনটিএর প্রধান হিসেবে কারা বসে? আইএস অফিসার, অ্যাডমিনিস্ট্রেশনের লোক বসে। এনটিএতে বসার কথা ছিল শিক্ষাবিদ, ডিরেক্টর হবে কে? চেয়ারম্যান কে হবে? শিক্ষাবিদ হবে। আজকে যে সমস্ত যে ডিসিশন মেকিং যে কমিটিগুলো তৈরি হচ্ছে সরকারের শিক্ষা নিয়ে, সেখানে বসছে কারা? মন্ত্রীরা, নেতারা, অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা। এদের কি অধিকার আছে এখানে বসার? এখানে তো বসবে শিক্ষাকর্মীরা, বিজ্ঞানকর্মীরা, সমাজকর্মীরা, সেখানে এরা বসবে। যারা শিক্ষার সঙ্গে যুক্ত, একাডেমিশিয়ান যারা আছে, এরা বসবে। তাদের কিন্তু আনা হচ্ছে না, আনা হচ্ছে এমন লোকদের যারা হচ্ছে শুধুমাত্র ধান্দাবাজি ছাড়া কিছু জানে না, এদেরকে নেওয়া হচ্ছে। এইভাবেই কিন্তু কলাপস করে যাচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে। এখানে সাধারণ মানুষের এই জায়গায় যে ক্ষোভ তৈরি না হয়, জনগণের যেই জায়গায় যে প্রতিবাদ বা প্রতিরোধ তৈরি না হয়, তাহলে আগামী দিনে চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সমস্ত কিছু আরো তলা নিতে যাবে, এবং সামাজিক সমস্ত সাম্যাবস্থা বা ভারসাম্য একবারে নষ্ট হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ প্রদীপ্তবাবু আজ সঙ্গে থাকার জন্য। অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে আজ। দর্শক বন্ধুরা, আমরা নিটের যে বিতর্ক এবং তার থেকে উত্তরণের পথ কি হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। বিশিষ্ট বিজ্ঞানকর্মী, শিক্ষাবিদ প্রদীপ্ত রয় আমাদের সঙ্গে ছিলেন আজ। 1563 জন পরীক্ষার্থীর জন্য পুনরায় পরীক্ষা হতে পারে 23শে জুন। যারা পরীক্ষায় বসবে না তাদের গ্রেস নাম্বার বাদ দিয়ে যা প্রাপ্ত নম্বর তাই ধরা হবে। এখন দেখার কতজন পরীক্ষায় বসে যদি পরীক্ষা হয়। ইতিমধ্যে বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল নিট ইউজি নিয়ে প্রতিবাদে সামিল হয়েছে, বাতিল করার দাবি তুলেছে। এখন দেখার এনটিএ বাতিল হয় না, নিট বাতিল হয় না, কোনো কিছুই বাতিল হয় না। আদালত 8ই জুলাই পরবর্তী শুনানিতে কি রায় দেন সেদিকে এই মুহূর্তে গোটা দেশ তাকিয়ে রয়েছে, আমরাও সেদিকে নজর রাখছি। তবে এই মুহূর্তে আপনারা দেশ, দুনিয়া এবং রাজ্যের বিভিন্ন নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।